হোক, আমরা প্রেয়ারের সাথেই শুরু করি। আমরা প্রেয়ারের সাথেই শুরু করি, তাই আমরা প্রেয়ারটা আগে করে নেব। আর তোমরাও সবাই ওখান থেকেই প্রেয়ারটা করো, নিজেদের নিজেদের জায়গাতে থেকেই মিউট করেই করো। একসঙ্গে তো সবাই করতে পারবো না। আহ, তো আমরা প্রেয়ারটা শুরু করছি। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতং গময় আবিরাবির্ময়েধি রুদ্রয়তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম তেন মাং পাহি নিত্যম তেন মাং পাহি নিত্যম। আচ্ছা, আমরা এই প্রথম দু লাইন দিয়েই আজকে প্রেয়ার এখানেই শেষ করলাম। আর আমাদের পরবর্তী যে যার জন্য আজকে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি সেটা আমরা শুরু করব এবার। তার আগে আমি একটু অল্প করে, বেশি কথা আমি বলবো না, অল্প কথা একটুখানি বলি যে তোমরা এখানে প্রত্যেকেই যারা জয়েন করেছো, যারা আজকে বক্তব্য রাখবেন বা তোমরা যারা তাদের কথা শুনবে, তারা প্রত্যেকেই রসিক ভিটার সাথে যুক্ত। তোমরা যারা আজকে শোনার জন্য জয়েন করেছো তারা প্রত্যেকেই জানো যে আজকে তোমরা কি জন্য জয়েন করেছো। মানে তোমরা প্রত্যেকেই এখন চাকরি করবে এরকম সময়ে দাঁড়িয়ে চাকরির ইচ্ছা, করার ইচ্ছা, অনেকের প্রয়োজন, অনেকে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যই করতে চাইছো, অনেকের হয়তো খুবই দরকার, করতেই হবে, আবার অনেকে নিজের ইচ্ছায় মানে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সেই জন্য করছো। তো সেগুলোর জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, কিছু জিনিস আমাদের বুঝতে হয়, আমাদের শিখতে হয়। সেটা নিজের থেকেও শেখা যায়, সেটা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের মাধ্যমেও আমাদের মধ্যে আসে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানে কোনো বাধ্যকতা মাধ্যমে বা কোনো কিছু শেখার মাধ্যমে অন্যদের থেকে বা কোনো পরিস্থিতির মধ্যে পড়ে তো বিভিন্নভাবে যে আমরা শিখি বা এগিয়ে যাই, বা এই যে চাকরি, সেটা কোনো জায়গায় আমরা যখন করতে যাব বা করার ক্ষেত্রে কোনো পরিস্থিতি এলে সেটাকে কিভাবে ওভারকাম করব বা মানে করে আসছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা জানতে পারবে আমাদের আজকের যারা বক্তব্য রাখবে তাদের থেকে। তো তোমরা দেখবে যে হয়তো তোমাদের এরকম পরিস্থিতিতে পরবর্তীকালে পড়তেও হতে পারে বা নাও হতে পারে, সেটা বলছি না যে পড়বেই, কিন্তু এরকম বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা যাবে। তো তার জন্য পিছিয়ে গেলে হবে না। একটা চাকরি যখন আমি করতে যাব তখন আমার মাথায় রাখতে হবে যে আমাকে ধৈর্যের সাথে এগোতে হবে। আমাকে মানে আমি এরকম বললে হবে না যে আমি এখানে চাকরি করতে যাব না, আমি ওখানে চাকরি করতে যাব না। আমার কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত যে আমি যে চাকরি করতে যাব, আমি চাকরি করব, এই ব্যাপারটা। এটা নয় যে আমি কোথায় যাব, আমি পার্টিকুলারলি এই চাকরিটাই করবে, এর বাইরে করব না, আমি এই স্যালারিতেই করব, আমি আর এর বাইরে করব না। এই জিনিসগুলো মাথায় না রেখে আমরা মাথায় রাখবো শুধু যে আমরা চাকরি করব। তার জন্য আমাদের কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত, কিভাবে আমাদের নিজেদের ধৈর্যের সাথে এগোনো উচিত, সেগুলোই আমরা একটুখানি জানবো আজকে। তোমরা জানতে পারবে, কথা বলবে, দেখবে সবার সাথেই। তো আমি এই নিয়ে বেশি আর কথা বলবো না, আমরা আস্তে আস্তে শুরু করব। যারা কথা বলবে আজকে তাদের কথা তোমরা শোনো, দেখো তোমরাও প্রয়োজনে যখন তোমাদের প্রশ্নের সময় আসবে তোমরা কিছু জানতে চাইলে জানতে পারবে, জানতে পারো। তো আমি আর সময় নষ্ট করব না, আমরা পরেরটাতে এগিয়ে যাচ্ছি। অনুসুয়াদি, তুমি এবার পরেরটা যদি শুরু করো। হ্যাঁ, আমরা রিয়াদির কথা ধরেই এগোবো এবার। তো রিয়া তো কতগুলো কথা বললো যে আমরা চাকরি করতে যাব। তো আজকে যারা যে দিদিরা তোমাদের সাথে কথা বলবে সেই দিদিরাও কিন্তু কিছু বছর আগে তোমাদেরই মতো রসিক ভিটা স্টুডেন্ট ছিল। তারাও বিভিন্ন কোর্স করেছে, বিভিন্ন সাবজেক্টের যে আমাদের বিভিন্ন ধরনের কোর্স হয় সেগুলো সবই করেছে। করার পর তারা আজকে একটা, অনেকে 2 বছর 3 বছর হয়ে গেছে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। তো তাদের এক্সপিরিয়েন্স গুলো আজকে আমরা ওয়ান বাই ওয়ান শুনবো, এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো, সেটা শেষের দিকে করব, আমরা রাখবো। তা দেরি করবো না, এবার আমরা শুরু করব তাহলে। রিয়া। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দিদি উম, এখন কথা বলবে, সঞ্চিতা। সঞ্চিতা আমার একজন অনেক পুরনো স্টুডেন্ট, এবং ওর কোম্পানিটা দেখতে পাচ্ছ টিসিএস।
তো টিসিএসটা দেখলে বা শুনলেই ভীষণ একটা এক্সাইটমেন্ট লাগে, এবং মোটামুটি আমরা অনেকেই ভাবতে থাকি সামনেই টিসিএস এ কবে জব করবো, বা এটা সবার কাছে একটা ড্রিম জব, কি করে করব, কিভাবে করব, কবে করব, এবং আমাদের কাছে তোমরা কোয়েরি করো দিদি নেক্সট টিসিএস ব্যাচ কবে হবে, আমরা কবে করতে পারবো। তো করতে পারবো, করতে চাই, এবং সেটাকে এগিয়ে নিয়ে চলা এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ করা, ক্র্যাক যদি করেও যাই তারপরে সেটা কিভাবে কাজে লাগানো, চাকরি করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করছি কিনা, বা কিছু অ্যাচিভমেন্ট আমার হচ্ছে কিনা, সবগুলো অনেক অনেক জিনিস থাকে। তো সবটা নিয়েই সঞ্চিতা ওর এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের সামনে শেয়ার করবে। তার বেশি কথা বাড়াচ্ছি না। সঞ্চিতা, ওয়েলকাম সঞ্চিতা। হ্যাঁ, সঞ্চিতা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, এবং ওকে আমি ধরে বেঁধে প্রায় বলেছি যে না আমাদের সাথে আজকে যুক্ত হ, তোর বোনেদের কাছে একটুখানি এক্সপিরিয়েন্স গুলো শেয়ার কর। তো সঞ্চিতা, একদম। প্লিজ হ্যাঁ, স্টার্ট। sure. First of all, good evening, ladies and my respected teachers. My name is Sanchita Dash, and I'm an ex-student of Roshik Bhita, not accurately Roshik Bhita, Vivekananda Bhavan, which is situated in Dom Dom. Okay, and first of all, I would like to thank Roshik Bhita and Vivekananda Bhavan for giving me this opportunity to share my experiences with you all. It is I'm honored to be here, and I'm also grateful to them because only because of them I'm here. And I currently in this pandemic situation, at least I have my job, and I'm leading my life. I mean, in this way. So first of all, I would like to share my experiences with the beginning. In the year 2018, when I completed my graduation, my father suggested me to have a course in Roshik Beta, because after that we do not have anything to do rather pursuing a course, because if you want to search for a job, you have at least you want something in your CV or resume to show them, to impress the job executive. So I went for Tally and GST. That was my forte because I'm from commerce background. So after that, I pursued that course more than 6 months. Then what? Then Anushwadi told me that we are having AA training, affirmative action training for TCS. I was not that much confident at that time. So I said that how will I go for it? Then they had faith even more than me, in myself. I have never had that much of faith in myself. So they believed in me. They said that you can go for it. At least give it a try. Next, you will have something other or something else. So then I went for it. I gave my 100%, because see, there you have to give written application first in TCS, because we went max at around 27 girls were there who went for the interview in TCS, but only 14 of us got selected for it. So you see, you really have to work hard. At the same time, I would prefer smart work rather hard work. Yes, you will surely have to hard work. At the same time, smart work is also needed to grab a job, because this is corporate world. You will be selected for it. Not only that, you will have to be, you have to be habituated with the adversity that we will all have in corporate world, and I was also going through the same situation. So after I got selected, 14 of us, I was the lucky one. Not lucky one, I have worked for it. So yes, I got selected, but then we have been waiting 6 months after we got selected for TCS interview. So it was very hard time for us, because we couldn't sit back on our, for 6 months, more than even 6 months. As far as I can recall, yes. So the one thing that I have learned in my life during that 6 months, you should never give up. You should have the patience in yourself, not to grab a job only, to pertain in the same situation. So I have gone through a lot of hard situations in that time, because I have to work for my parents, for myself, because we girls generally have lesser days than boys to establish yourselves, and then you will all go, before that time, which generally boys have.
we do not have that much time, correct? So আমি এটাই বলতে চাই, do not give up, have patience and work hard. Rather than working hard, you can also do smart work. You have to be more confident, and whatever job you're getting, make that your forte. It is not like that I cannot call, I'm sorry, I cannot be in calling sector, or maybe I'm sorry, I cannot work in field. This is not like that. Whatever forte, whatever field you're getting selected, make that your forte. Then only you can survive maybe. Still I can remember after TCS, within a year, because that was a calling process, so I was pissed off. After even 6 months, when you're getting a job, you're selected for calling process. I cannot say and call our customers and getting abusive language. That was, I was not satisfied. তো আমি এটাই বলতে চাই, within a year আমি ভালো পারফরম্যান্স দিয়ে I then select হয়েছি, I got promoted to claim desk. Now I'm dealing with email part as well with the clients, and I'm fully into it right now. And that is why I feel like that I got promoted within a year. I hope that আমি আরো কিছু অ্যাচিভ করতে পারবো এই জবটাতে, আর আমি পার্টেন করে থাকতে পারবো, and this is all because of my patience, my persistency. And one thing I would like to share you, that if you have something in your mind, you have some thoughts in your mind that you can, you have to do something for yourself, then get any kind of job, make your forte, and do not live a life of a 9 to 6 job. Live a life of your dream, and do not give up, work hard. Thank you. I rest my speech here. Thank you all. থ্যাংক ইউ সঞ্চিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট এরপরে রিয়া। নেক্সট আমরা সময় নষ্ট করব না, এবার নেক্সট আমাদের যে স্পিকার আছে রিমা পাখিরা। দেখো রিমা পাখিরার কোম্পানি নেম এবং ওর ডেজিগনেশন দেখতে পাচ্ছ, কোম্পানি নেম দেখতে পাচ্ছ উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক। তো ব্যাংক ভেবে বেশ এক্সাইটেড হচ্ছে, ব্যাংকে চাকরি দারুণ ব্যাপার, 10টা 5টার ব্যাপার আছে, হয়তো যাব কম্পিউটারে কাজ করব, এরকম ব্যাপার কিন্তু নয়। রিমাকে কিন্তু রীতিমতো ফিল্ড ওয়ার্ক করতে হয় প্লাস টার্গেট, এবং ফিল্ড ওয়ার্ক কিন্তু সারা বছর, মানে রোদে হোক, বৃষ্টিতে হোক, ঠান্ডায় হোক, ওগুলো কিন্তু সাইডে রেখেই ও সারা বছর ফিল্ড ওয়ার্ক করছে, এবং ওর কাছে যে এভরি মান্থে যে টার্গেট গুলো আসে সেগুলো কিন্তু ও ফুলফিল করে চলেছে। প্রায় 2-3 বছর হয়ে গেল কাজ করছে, এবং ফিল্ডে কাজ করতে গিয়ে ওর নানান ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলোর কিছু অনেক সময় ওরা আমাদের কাছে শেয়ার করে, আমরা শুনেছি। তো সেই জন্য আমরা চাইছিলাম যে তোমরাও শোনো, যে ফিল্ড সবসময় যে আমরা বলবো যে না আমরা অফিস ওয়ার্কই করব, এই যে একটা ধারণা থাকে, সেখান থেকে বেরিয়ে যে ফিল্ড ওয়ার্ক করেও কাজ করা যায়, তো সেটার উদাহরণ কিন্তু আজকে রিমা, এবং ও আমাদের সাথে সেটা শেয়ার করবে, ওর কি এক্সপিরিয়েন্স, টার্গেট কিরকম থাকে, ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে কি কি প্রবলেম হয়, বা অ্যাচিভমেন্টও আছে, আমি খারাপটাই বা কেন বলবো, অ্যাচিভমেন্টও আছে, প্রচুর অ্যাচিভমেন্ট আছে। তো সেগুলোই এখন রিমার কাছে আমরা শুনবো। ওকে রিমা? হ্যাঁ দিদি। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ গুড ইভিনিং সবাইকে। তো আমি যেখানে কাজ করছি সেটার নাম হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক। মানে এটা শুধু ব্যাংক না, মানে এটাকে বলা যায় কি যে সমস্ত এরিয়াগুলোতে রুরাল ব্যাংকিং, মানে ব্যাংকিং পরিষেবা যেগুলোতে এখনো পৌঁছায়নি, সেই সমস্ত এলাকাতে গিয়ে আমাদের কাজ করতে হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো যেসব এলাকায় মানে ব্যাংকিং পরিষেবা পৌঁছায় না, মানে কোন জায়গাগুলো হতে পারে, যেগুলো একদম প্রত্যন্ত গ্রাম বা কোনো লোকালয়, যেখানে কোনো এখনো সেইভাবে মানে অনেক জায়গায় আছে এখন ইলেকট্রিসিটি হয়তো যায়নি, সেই সব জায়গাতে গিয়ে আমাদের কাজ করতে হয়, তাদেরকে ব্যাংক কি জিনিসটা সেটা বোঝাতে হয়। তো তারা আমাদেরকে ওই ভরসাতে ওখান থেকে আমাদের হাতে টাকা দিয়ে দেয় যে আমার ব্যাংকে দিদি এটা জমা করুন, বা আমি ব্যাংক থেকে আজকে টাকা তুলবো, এই সমস্ত কাজ যেমন করতেই হয়, তার সাথেও কিন্তু আমাদের ব্যাংকের যেটা মেন জিনিস আছে সেটা হচ্ছে লোন। কাস্টমারদের লোন দেয়। লোন মানে কাস্টমার বলতে এখানে কি, এখানে হচ্ছে বিশেষত লোন দেয় মহিলাদের, যারা কিছু কাজ করতে চায়, মানে এই ছোটোখাটো ব্যবসা বা কুটির শিল্প কিছু করতে চায়, তো তাদেরকে আমাদের ব্যাংক লোন দেয়। তো যেমন লোন দেয় তেমন আবার টাকাটা রিটার্ন করে আনাটাও কিন্তু হচ্ছে মেন টার্গেট।
মানে প্রত্যেক মাসে আমাদের একটা টার্গেট থাকে যে ধরো আজকে আমার এই মাসে মানে যেমন এই জুন মাসে আমার 26 লাখ টাকা টার্গেট আছে, এটা যেমন আমাকে দিতে হবে 26 লাখ টাকাটা সমস্ত জায়গায়, তেমন আমাকে রিটার্ন করতে হবে তার আবার মানে তার 50% কি 75% টাকা আমাকে আবার রিটার্ন করে আনতে হবে। তো এরকম যেমন টার্গেট থাকে তেমনই হচ্ছে এই কাজটা যেহেতু মানে ফিল্ড ওয়ার্ক, তার মানে ফিল্ড ওয়ার্কে তো সব জায়গায় টোটো বাস ট্রেন বা অটো এসব তো কিছু পৌঁছায় না, সেখানে মেন হচ্ছে বাইক বা স্কুটি। যদি ছেলেরা হয় তার জন্য বাইক, মেয়েরা হলে স্কুটি। তো এটাই হচ্ছে মাস্ট। তো স্কুটি করে সব জায়গায় ক্যারি করতে হয় সমস্ত কিছু। আবার এই মানে যাওয়া আসার সময়তে আবার ক্যাশও থাকে আমাদের কাছে, যেমন যাদের লোন কালেকশন করি তাদের যেমন ক্যাশ থাকে, বা কেউ ডিপোজিট করলো কেউ উইথড্রল করলো, সে সমস্ত ক্যাশও কিন্তু আমাদের নিয়ে ঘুরতে হয়। আর রাস্তা মানে বুঝতেই পারছো সমস্ত রোড দিয়েই আমাদের যাওয়া আসা করতে হয়। তো এখানে আমার যেহেতু ফিল্ড ওয়ার্ক, আমার ফিল্ড আছে ওদিকে কোন্নগর, তো এদিকে চুচুড়া, ওদিকে আবার কডের জনাই, এদিকে কামারকুণ্ডু, আবার আছে শিয়াখালা রামপাড়া বা ফুটপুরা বলে তোমরা জায়গা শুনে থাকবে, সেইসব এলাকাতে আমাদের কিন্তু যেতে হয়। মানে প্রত্যেক দিন আমাদের বাইকে করে ট্রাভেল করতে হয়। আমার বাড়ি যাওয়া আসা ছাড়াও প্রায় গড়ে 100 কিলোমিটার করে যাওয়া আসা করতে হয়। আর এই কাজে কোনো রকম ছুটি হয় না, মানে রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক সেটা কাজ করতেই হবে। এমনকি একবার এমন সিচুয়েশন আছে যেটা শনি রবিবার দিনকেও আমাদেরকে কাজ করতে হয়, মানে ছুটি বলে কোনো কিছু হয় না, কাজ করতে হবে। তো কাজ করতে হবে। তো এছাড়া হচ্ছে নিজের টার্গেটকে ফুলফিল করতে হবে। প্রত্যেক মাসে একটা আমাদের টার্গেট বেড়ে দেওয়া থাকে, সেই টার্গেটটাকে আমাদের প্রত্যেক মাসে ফুলফিল করতে হবে। তো এটা টার্গেট জব প্লাস ফিল্ড জব। তো আমি সবাইকে এটাই বলবো যে কেউ কাজে ভয় পেও না যে আমি এই কাজ করতে পারবো না বা এই কাজটা আমার পক্ষে হবে না, এরকম না ভেবে প্রত্যেকেরই উচিত যে সমস্ত রকম কাজে এগিয়ে যাওয়া। রিমা, তোর মোটামুটি প্রত্যেক মাসে কিরম টার্গেট থাকে? তো আমাদের ধরো সেভিংস অ্যাকাউন্ট যেটা হয় না, এটা আমাদের প্রত্যেক মাসে হয়তো 5টা রইলো সেভিংস অ্যাকাউন্ট। আবার একটা আছে ফ্যামিলি ব্যাংকিং সেভিংস অ্যাকাউন্ট, মানে হচ্ছে মানে ওই যে কাস্টমারদেরই অ্যাকাউন্ট আছে তাদের ফ্যামিলির কাউকে অ্যাকাউন্ট করাতে হবে। তারপর তো আরডি থাকে, মানে আরডি আর এফডি মিলিয়ে প্রত্যেক মাসে থাকে 1 লাখ টাকা, আচ্ছা। আরডি এফডি মিলিয়ে করতে হবে। আর লোন থাকে যে প্রত্যেক মাসে 26 কি 28 লাখ টাকা তোমাকে দিতে হবে। হুম। নিয়ে আসতে তো আবার তার দ্বিগুণ, মানে যে টাকাটা দিচ্ছি সেটা তো তুলে আনতেই হবে প্রত্যেক মাসে। তো এবং যারা এইরকম প্রত্যেক মাসে টার্গেট থাকে। যারা কাস্টমার তাদের তো কনভিন্স করতে হয় হ্যাঁ যে হ্যাঁ, প্রত্যেক আমার প্রচুর প্রচুর। আর তারপরে হচ্ছে আমাদের একটা মানে ওই যে সেন্টার মিটিং হয় না, যেটা বলে আর কি, যেখানে গিয়ে আমরা ধরো লোন দিয়ে একটা মিটিং হতে বসে, প্রত্যেক মাসে একটা মাসের ডেট থাকে, এই সময় থেকে এই সময় এখানে একটা মানে মহিলারা এসে জড়ো হয়। তো এইরকম আমার 700 জন দিদিরা আছে যারা এই লোন দেওয়া নেওয়া করে, এইসব করে। আচ্ছা, মানে তো এই তোর প্রত্যেক মাসে আমার, হ্যাঁ 700 জন দিদিরা আছে। হ্যাঁ, বাহ। তো প্রত্যেক মাসে এই 700 জনকে আমাকে মেনটেন করতে হয়। মানে তাদের এমন এমন দিদিরা আছে যে তারা নিজেদের টাকা অব্দি গুনতে পারে না, আমাকে এসে মানে একটা ভরসাও করে। আমাকে যেমন এসে সমস্ত টাকা দিয়ে দিল, দিদি আপনি দেখে নিন কত আছে। এক এক সময় হয়েছে কোনো দিদি 500 টাকা 1000 টাকাও বেশি দিয়ে দেয়। সেটা মানে এরকমও দিদিরা আছে যারা নিজেরা সই করতে পারে না, মানে আমাদের এখানে একটা অ্যাটেন্ডেন্সের খাতা থাকে, সেখানে সই করতে হয়। তো আমরা গিয়ে ধরে ধরে সই শিখিয়েছি যে এইভাবে আপনার নাম এটা এটা লিখবেন, মানে এইরকম করেও তাদেরকে লোন দেওয়া বা তাদের থেকে কালেকশন বা তাদেরকে ব্যাংক সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া যে ব্যাংকে কি হয়, বা আপনি ব্যাংকে টাকা রাখুন জমা করুন, এইভাবে এদেরকে সেটাও বোঝাতে হয়। তো এই যে ফিল্ডে কাজ করছিস তুই এতদিন ধরে, এত কয়েক বছর হয়ে গেল, তো ফিল্ডে কাজ করতে গিয়ে তো নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়। অনেক অনেক দিদি, অনেক অভিজ্ঞতা হয়। তা একটা ছোট যদি বলিস, একটা ছোট করে যদি বলিস। ছোট করে বলতে দিদি, আমার একটা ঘটনা যেটা আমার খুব মানে স্মরণীয় ঘটনা আর কি জীবনের সাথে, তো সেটাই হ্যাঁ। বলি যে এই চুচুড়া একটা রবীন্দ্রনগর বলে জায়গা আছে, অনেকেই হয়তো জেনে থাকবে রবীন্দ্রনগর নামটা। তো ওই জায়গাতে না কয়েকটা রেল লাইনের পাশে একটা বস্তি আছে। তো ওই জায়গাটায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে, ওখানে যে কোনো অপরাধমূলক হয় সেটা ওখানেই হয়, মানে এরকম হয়েছে। ওখানে আবার কি, এমনকি তুমি টাকা চাইতে গেলে জোর গলায় কথা বলতে পারবে না যে আমার টাকাটা দিন, আপনি আমার থেকে টাকা নিয়েছেন আমাকে টাকাটা দিন, এইভাবে বলা যায় না। মানে যত মাথা ঠান্ডা করে বলতে পারবে তবে ওরা টাকা দেবে, একটু বেশি কথা বললে টাকা দেবে না, এরকম অবস্থা। তো ওই জায়গাতে আমি যখন এই সিচুয়েশনের আগে, কারণ এই সিচুয়েশনে আমাদের এখনো ফিল্ড ওয়ার্কই করতে হচ্ছে, এখনো কোনোবারই মানে ওয়ার্ক ফ্রম হোম হয়নি আমাদের। তো এই সিচুয়েশনের আগে যখন স্বাভাবিক ছিল, সেই সময়তে আমার একটা কাস্টমার আর কি সেদিনকে টাকা জোগাড় করতে পারেনি। তো আমাদের তখন এমন অবস্থা ছিল
যে টাকা নিয়েই ফিরতে হবে, মানে টাকা নেবো না, মানে একজনকে যদি লোন দিই তার টাকাটা নিয়েই আমাকে ফিরতে হবে, সে যত টাইমই হয়ে যাক না কেন, রাত্রি 9টা-10টা বাজলে তোমাকে টাকাটা নিয়ে আসতে হবে। তো সেই জায়গাতে একদিন একটা মানে একজন অপরাধীকে ধরার জন্য মানে পুলিশ আর কি সিভিল এসেছিল। তো ওরা ওই এলাকাতে পুরো মানে নাকা চেকিং আর কি করে দিয়েছিল, না কাউকে ঢুকতে দেবে না কাউকে বেরোতে দেবে, এরকম অবস্থা ছিল। তো সেই জায়গায় আমি গিয়ে পড়েছিলাম। তো আমি এবার বেরাবো কি করে, সেটা তো কোনো মানে অফিসে ফোন করেও যে কাউকে ডাকবো, সে কাউকে তো ঢুকতে দেবে না, না মানে এইরকম অবস্থা ছিল সিচুয়েশন। সেই জায়গায় আমাকে এই দিদিরাই, মানে কয়েকটা তো ভালো খারাপ মিলিয়ে মানুষ থাকে সব জায়গাতেই, তো এই দিদিদের সাহায্যেই আমি ওখান থেকে বেরিয়েছিলাম। তো এটা আমার কাছে একটা মানে খুব স্মরণীয় ঘটনা জীবনে আমাকে হয়ে আছে। আর এমনিও আমার এই কাজ করতে গিয়ে 2বার অ্যাক্সিডেন্টও হয়েছে। বেশ রীতিমতো রোমাঞ্চক। আমার মানে হাতে চিহ্ন হয়ে গেছে সারা জীবনের মতো, ওই জায়গাটা হয়তো মানে কোনোদিন আর ঠিক হবে না। কিন্তু তুই যে ওই এরিয়াটা করছিস, তো ওই এরিয়াতে কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনো ওই এরিয়াতে কাজ করছি এবং এই জায়গাতে এখন অব্দি কাজ করছি। তা ওই ইনসিডেন্টটা মনে হয়েছিল যে না আমি আর যাব না, বা আমি অফিসে আমি করবো না, এরকম কখনো কিছু মনে হয়েছিল? না, আমি যখন ওই সিচুয়েশনে পড়েছিলাম তখন একটু মনে হয়েছিল যে যে কাজের সম্বন্ধে মনে আছে না, আমার প্রথম মনে হয়েছিল আমি এই জায়গা থেকে আমি বেরাবো কি করে, মানে এখান থেকে তো আমাকে বেরোতে হবে, বাড়িতে ফিরতে হবে, সেটা বেরাবো কি করে, এইভাবে একটা এই সিচুয়েশন মনে হয়েছে। কাজটা তো আমার মানে দরকার ছিল খুবই, তো এই জন্য কাজ ছাড়ার চিন্তা মাথায় আসেনি। আমার চিন্তা ছিল একটাই যে এখান থেকে বেরাবো কি করে, আর কাজটা তো আমাকে রাখতেই হবে ঠিকই, এরকম একটা আবার চাপ ছিল। তো সেহেতু এখনো কাজটা আচ্ছা, করছি, আর ওই এলাকাতে আমি এখনো যাই। বাহ, মানে তুই ভয় পিছিয়ে আসিসনি, এখনো সেইভাবেই কাজ না করে দিদি, যাচ্ছিস, তাই? কাজ করছি এটা একদম। কিন্তু হ্যাঁ, সবার একটা শেখার বিষয় যে ভয় পেয়ে পিছিয়ে এলাম না, আমি আর করবো না। তো সেটাও কিন্তু সবার খুব শেখার বিষয় একটা। ঠিক আছে, থ্যাংক ইউ রিমা। নেক্সট থ্যাংক ইউ আমরা দিদি। যাব রিয়া। স্বাগতা, স্বাগতা আছে? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, স্বাগতা আছে। আচ্ছা, স্বাগতা হ্যালো। হচ্ছে এখানে। হ্যাঁ, স্বাগতা আমি একটু বলে নিই, সবাই দেখতে পাচ্ছে যে স্বাগতা জুনিয়র অ্যাকাউন্টেন্ট, আমাদের এখান থেকে ট্যালি রিলেটেড যে কোর্স হয় সেগুলো করে, এবং ও প্রায় 2018 সম্ভবত এখন কোর্স করছিল, এবং সেই সময় চাকরির খুব দরকার করতে ছিল। বল বাবাকে। তো সেই সময় আমার কাছে একটা খবর আসে এবং আমি স্বাগতাকে পাঠাই, কিন্তু যেটা বেশ চুপ একটা কর। দারুণ ব্যাপার ছিল যে প্রথম ইন্টারভিউতেই কিন্তু স্বাগতা ক্র্যাক করে যায়। এটা একটা দারুণ ব্যাপার ছিল আমাদের কাছে এবং স্বাগতার কাছেও ছিল। তো তারপর থেকে স্বাগতা এখনো স্টিল ওই অফিসেই কাজ করছে, এবং ওর কাঁধে বেশ বড় বড় দায়িত্বই অফিস থেকে দিয়েছে। তো সে কি কি দায়িত্ব পালন করছে এবং কি কি কাজ করছে, কতটা এক্সপিরিয়েন্স ওর হয়েছে, সেটা স্বাগতার মুখে আমরা শুনবো। স্বাগতা, হ্যাঁ বল। হ্যাঁ বল, হ্যালো। তুই কোন, হ্যাঁ কোন সালে তুই? 2018-তে মোস্ট প্রবাবলি। হ্যালো ম্যাম, তোমার কথাটা একদম কেটে কেটে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, বলছি যে তুই তোর এক্সপিরিয়েন্সটা একটু হ্যালো। বল। হ্যাঁ, তুই বল। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে আর মাতা। হ্যালো। হ্যাঁ বল, হ্যালো। শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, বল। গুড ইভিনিং সবাইকে আর মাতাজি আর দিদিদের আমার প্রণাম। আমি 2018 সালে রসিক ভিটা থেকে এফএ কোর্সটা করি। তারপর আমাকে সেখান থেকেই প্লেসমেন্ট দেওয়া হয়। 2019-এ আমি বিডিএস কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডে জয়েন করি। এটা মূলত আমাদের ট্যাক্স কনসালটেন্সি ফার্ম। এবার আমাকে প্রথমে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে দেওয়া হয়। এবার আমাদের আমাদের কমার্সে আমরা তো সেরকম ইনকাম ট্যাক্সে অনেক কিছু শিখিনি, আমাদের ন্যূনতম একটা জ্ঞান ছিল। তারপর ওখানে কাজ করতে করতে স্যারেদের থেকে শেখা, আর কাজ করতে করতেই বাকিটা শেখা। এবার 2 বছরে যেহেতু আমার বেশ কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এখন আমাকে অফিসের পুরো ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টটা আমাকে সামলাতে হয়। তার সাথে সাথে টিডিএস এর কাজটাও আমাকেই করতে হয়। এবার আমাদের কাজে তো টাইম লিমিটের ব্যাপার আছে, নির্দিষ্ট টাইমের মধ্যে রিটার্ন ফাইল করা, পেপারস রেডি করা। তো আমাদের কাজে মোটামুটি সারা বছরই কাজের প্রেশার থাকে, আর আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা করেও দিয়ে আসতে হয়। টার্গেট বলতে টার্গেট সেরকম থাকে হচ্ছে, যেহেতু অনেক অনেক ধরনের ক্লায়েন্ট আছে, তো এবার তাদের সব পেপারস রেডি করা,
এর মানে রিটার্ন ফাইল করা, সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে থাকে, টার্গেট বলতে সেটাই। আর হচ্ছে আমাদের আমি যখন কাজে থাকি, কাজটা হচ্ছে মেন প্রায়োরিটি। অনেক সময় আমাদের লেটও হয়ে যায় কাজে ফিরতে ফিরতে, অনেক মাস এমনও যায় যে কোনো ছুটিরও ব্যাপার থাকে না, সানডেতেও আমাদের কাজ করতে হয়। কাজের প্রেশার যেমন থাকে, যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইটের সাথে আর গভর্নমেন্টের সাথে আমাদের কাজ, সেহেতু অনেক সময় এমন হয়েছে ভোরবেলাতেও অফিস যেতে হয়েছে, তখন যেহেতু সার্ভারে একটু ভিড়টা কম থাকবে, কাজটা এত তাড়াতাড়ি হবে। তো তোমরা যারা এফএ করছো তারা এফএটা একটু ভালো করে শেখো, ভালো করে প্র্যাকটিস করো। এফএটা শিখলে কি তোমাদের যারা কমার্স ব্যাকগ্রাউন্ড বা যারা এই কাজটা নিয়ে করতে ইচ্ছুক তাদের অনেকটাই পরবর্তীকালে সেটাতে সাহায্য করবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্বাগতা। স্বাগতার কথাগুলো সত্যি খুব মানে মতো, এবং আশা করি এই স্লট 2 যদি এফএ স্টুডেন্টরা থেকে থাকে তাহলে ওরাও ব্যাপারগুলোকে রপ্ত করবে। এরপর নেক্সট হচ্ছে গোপা, রিয়া। গোপা আমাদের রসিক ভিটার অনেক পুরনো স্টুডেন্ট। তো গোপার সাথে যখন আমি কাজ শুরু করি, তো গোপার অনেক এক্সপিরিয়েন্স আছে। গোপা নিজে একটা সময় চাকরি করেছে, কিন্তু চাকরি করতে করতে ওর হয়তো একটা সময় মনে হয়েছিল যে না, এবার আমি নিজে কিছু করব। তো ও দেখো, প্রজেক্ট ফ্রিল্যান্সার হিসেবে ওকে ওর পজিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মনে হতে পারে যে ফ্রিল্যান্সার হিসেবে কি কাজ করছে। তো আমরা তো অনেক সময় দেখি যে ডেটা এন্ট্রির কাজ হয়, পার্ট টাইম কাজ হয়। ইনফ্যাক্ট এখানে হয়তো অনেকেই আছো যারা এই কাজটা এখন কিছুজন করছো। তো নিজে ঠিক করে যে আমি নিজের মতো করে কাজ করবো, আমার সাথে যোগাযোগ করে আমি এরকম কাজ করছি, আমার একটা টিম লাগবে, ও টিম লিড করবে। তো তখন আমি রসিক ভিটার কিছু মেয়েকে বলি যে তোমরা একটু কাজ করে দেখো, পার্ট টাইম হিসেবে হলেও যথেষ্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করা যাবে, কারণ আমাদের ম্যাক্সিমামেরই আমাদের টাইপিং এর স্পিড থাকে না। তো গোপার কাছে কাজ করতে গিয়ে অনেকের টাইপিং স্পিড আসছে। তো সেই ব্যাপারগুলো আছে, কি কি করছে অ্যাজ এ টিম লিডার গোপা, কিভাবে মেয়েদের নিয়ে কাজ করছে বা আগের ওর যে এক্সপিরিয়েন্স সমস্ত আছে সেগুলোই গোপার কাছে আমরা শুনবো। গোপা। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ফ্রিল্যান্সিং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজটা শুরু করেছি 2020-তে। তার আগে আমি চাকরি করতাম, এখনো আমি চাকরি করছি। লকডাউনের জন্য কিছুদিন আমি অফ রয়েছি, বাড়িতে রয়েছি। এখনো আমি টার্টেল লিমিটেড চাকরি করছি ব্যাক অফিসে। তো আমি আফটার অফিস আমি এই প্রজেক্টটা করব। স্বভাবতই আমি আফটার অফিস আমি বেশি টাইম দিতে পারবো না, তাই জন্য আমার কয়েকজনকে দরকার যারা সিরিয়াসলি খুব ভালোভাবে কাজটা করতে পারবে। খুব এই কাজটা খুব বেশি যেটা দরকার, খুব সিরিয়াস হতে হবে, টাইমে কাজটা সাবমিট করতে হবে, আর কোনো ভুল করা চলে না এই কাজটায়। আমি এর আগে যে কাজগুলো করছিলাম সেগুলো ছিল সরকারি প্রজেক্টে কি হয়, ভুল হলে টাকা কাটা যায়। আর এখন আমি একটা বাইরের প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টে কি হয়, ভুল হলে টাকা যেমন পাওয়া যায় না, উল্টে পেনাল্টি হয়ে যায়, পেনাল্টি চার্জ হয়। তার জন্য কি ভুল করা যায় না। এই কাজটার অনেক রকম সুবিধা করে দেওয়া হয়েছে যাতে আমাদের কাজ করতে, এন্ট্রি করতে সুবিধা হয়। সেই জন্য যারা কাজটা দিচ্ছে তারা চাইছে 100% অ্যাকুরেসি। 100% অ্যাকুরেসি যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু নেক্সট টাইম কাজটা আমরা আর পাবো না। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা তোমরা ডেটা এন্ট্রি করতে চাও তারা সবার আগে টাইপিং স্পিড কত আছে সেটা না দেখে, সেটা তো দেখা জরুরি অবশ্যই, সেটা দেখার পাশাপাশি তোমরা অ্যাকুরেসি কত আছে। 100% অ্যাকুরেসি আমি আমার টিমে অনেকেরই দেখেছি, কিন্তু আমি যখন লাইভ প্রজেক্ট ওদের দিচ্ছি তখন অনেকেরই 100% অ্যাকুরেসি আমি নিজে পাচ্ছি না। সেই জন্য আমি সবাইকে, কয়েকজনকে আমি অফ রেখে বলেছি যে তোমরা 7 দিন প্র্যাকটিস করে তারপরে তোমরা আবার কাজ করো। আমি তখন ওদের একটা টেস্ট নেব, ওরা কিরকম ভাবে অ্যাকুরেসিটা পাচ্ছে আর আমি কেন পাচ্ছি না সেটা আমি একটু দেখবো। আচ্ছা গোপা, তুই যে তো ওদের নিয়ে হ্যাঁ কাজ করছিস, তো এটা তো একটা টিম ওয়ার্ক। তো সেখানে কি সবাই টিম ওয়ার্ক হিসেবে কাজটা করতে পারছে, না কারোর মনে হচ্ছে, না কারো কেউ এগিয়ে যাচ্ছে বা কেউ পিছিয়ে যাচ্ছে, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, এরকম হচ্ছে, অনেকে এগিয়ে যাচ্ছে, অনেকেই পিছিয়ে যাচ্ছে। কেউ কেউ সিরিয়াসলি করছে, কেউ টাইম দিতে পারছে না, কেউ বুঝতে পারছে না, নানা রকম প্রবলেম হচ্ছে। আমি সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, তোমার যা প্রবলেম হচ্ছে তুমি প্লিজ শেয়ার করো। হ্যাঁ, টেকনিক্যাল কিছু প্রবলেম হলে আমি
চেষ্টা করবো সলভ করার, আমি যতটা পারবো আমার এন্ড থেকে যতটা হবে আমি করে দেবো চেষ্টা। এটা সেটা কম্পিউটার রিলেটেড হোক অথবা যে সাইটে কাজ করছো সেই সাইট রিলেটেড হোক, সাইট রিলেটেড হলে তো অবশ্যই আমি ঠিক করে দেবো এটা। আমি এটা না পারলেও আমি তোমাদের বলে দেবো এটা কি করতে হবে, পরে জানিয়েও দেবো। আর কিছু কিছু মেয়ে আমি এর মধ্যে পেয়েছি যারা প্রবলেমটা শেয়ার করে না কি হচ্ছে, আর যখন আমি হয়তো কোনো মিটিং অ্যারেঞ্জ করলাম তখন সবাই বলছে দিদি এই প্রবলেমটা হচ্ছে, দিদি ওই প্রবলেমটা হচ্ছে। এই যে এই প্রবলেমটা হচ্ছে এটা যদি আগে আমি জানতাম তাহলে কিন্তু আমি অনেক আগে সলভ করে দিতে পারতাম আর ওদের ভুলগুলো হতো না। হুম। তো মানে এটা হচ্ছে যে ওরা তো তোর কাছে করছে, বা যদি আরো কেউ পরবর্তীকালে ইন্টারেস্টেড হয় করার জন্য, হুম, তোর কাছে করার পর তো সে নিশ্চয়ই অন্য জায়গায় অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাকে এইগুলো বুঝে কাজ করতে হবে। অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। যদি তুমি একটা টিমে কাজ করছো, তোমার টিম লিডার যে আছে, তোমার ম্যানেজার যে আছে, তোমার মানে হচ্ছে তোমার ইমিডিয়েট বস যে আছে, তার হুম, সঙ্গে তোমাকে কন্ট্যাক্টে থাকতে হবে। হুম, আর এখন যেহেতু এই লকডাউন, যে কোনো অফিসেই তুমি জয়েন করো না কেন তোমাকে ঘরে বসে কাজ করতে হবে। ঘরে বসে কাজ করতে গেলে কি কি আছে আমাদের কাছে, হোয়াটসঅ্যাপ আছে, গুগল মিট আছে, ফোন আছে, এই প্ল্যাটফর্মগুলো ছাড়া তো আমরা সামনাসামনি কথা বলতে পারছি না। হুম, তাহলে হোয়াটসঅ্যাপে যে ওয়ার্কিং গ্রুপগুলো চালু করা হচ্ছে সেই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। হুম। এবং শেয়ার করতে হবে জিনিসটা, মানে হ্যাঁ চুপ তোমার, থাকলে হবে না। হ্যাঁ কেউ যদি কোনো শর্টকাট মেথড পাও সেটাও শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, তাহলে কাজটা এগোবে, প্রজেক্টটা এগোবে, তোমরা আরো বেশি কাজ করতে পারবে। মানে টিম ওয়ার্ক করা মানে হচ্ছে সবাইকে সাথে নিয়ে এগোনো, মানে এই নয় যে আমি যদি এইটা পারছি তো আমি এগিয়ে গেলাম। টিম ওয়ার্ক যখনই হবে যে কোনো জায়গায়, আজ গোপার কাছে বলে না, তোমরা যেখানেই করতে যাও না কেন, যখনই করবে একসাথে কাজ করার ব্যাপার, তাই তো? একদম তাই, যখনই একটা প্রজেক্টে গোপা একটা কিন্তু team একটা কাজ খুব করবে। ইম্পর্টেন্ট কথা বলেছে যে কমিউনিকেশনটা কিন্তু প্রচন্ড দরকার তোমাদের। যখনই তোমরা কোনো কাজ করছো, মানে কাজটা কতটা হলো দিনের শেষে সেটা জানিয়ে আসতে হবে তোমাদের, যে যার আন্ডারে তুমি কাজ করছো। যে কোনো অসুবিধা হোক সঙ্গে সঙ্গে যদি জানাও, তাহলে একটা ভুল ধারণা হয় না যে আমি কাজটা করছি না। সে ভাববে যে হ্যাঁ ও তো চেষ্টা করছিল, কোথাও আটকে গেছে। কিন্তু যদি আমি কিছু নাই জানাই, সেক্ষেত্রে একটা ভুল ধারণা হয় যে ও কিছুই করছে না, কাজে ফাঁকি দিচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং যাতে করে মানুষ বুঝবে যে হ্যাঁ তুমি একটা রেসপন্সিবিলিটি বেয়ার করছো। তাই তো গোটা? হ্যাঁ একদমই তাই। তাই তো, মানে ভুল বোঝাবুঝিটা হয় না। কমিউনিকেশনটা কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে, তুমি যেমন টেকনিক্যাল স্কিল তোমার হচ্ছে, একই সঙ্গে কমিউনিকেশনটাও প্রচন্ড দরকার। কমিউনিকেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা ভুল বোঝাবুঝির আশঙ্কা থেকে যায়। সেইটা তোমরা একদম খুব খেয়াল করবে। এটার অভাবে কিন্তু আমাদের অনেক মেয়ের অসুবিধা হয়, ছেড়ে চলে আসে, হয়তো কিছু বললোই না। কিন্তু হুম। সেইটা একটু কথা বলে নিলেই ব্যাপারটা সহজ হয়ে যায়। কারণ সবাই সবার অসুবিধা বুঝে কাজ করতে চায়। এই আর কি, জানলে সবাই দেখবে সাহায্য করছে, শুধু একটু মুখ ফুটে বলতে হবে। ঠিক তো? একদম তাই, মুখ ফুটে বলতে হবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। না কারো পার্সোনাল প্রবলেম নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, টিমের কারোরই কোনো ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ তোমার কাজ করতে যদি কোনো অসুবিধা হচ্ছে, তোমার শরীর খারাপ, তুমি দুদিন অফ দাও, কিন্তু কাজে ভুল হলে ভীষণ মুশকিল। হুম। না, তোর পয়েন্টগুলো সত্যি, মাতাজিও তোর সাথে শেয়ার করলেন ওনার কথা। তো দেখা যাক এরপরে যদি মেয়েরা আবার যদি মেয়েরা আবার ইন্টারেস্টেড হয় কাজ করার জন্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আপাতত সবাই ওয়েলকাম, আমার টিমে কারো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটাই কথা দিদি, সবাই আমার সাথে কন্ট্যাক্ট রাখুক, যার যেখানে যখন অসুবিধা হচ্ছে সবাই আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু কিছু হুম, কিছু হচ্ছে গিয়ে হয়তো ভয় পাচ্ছে জিজ্ঞেস করতে, জিজ্ঞেস করছে না, চুপ করে থাকছে, তাদেরই ভুলটা হয়ে যাচ্ছে। নতুন আচ্ছা। টিমে কিন্তু দুজন অলরেডি আছে যারা খুব ভালো কাজ করছে এখন। হ্যাঁ, সেটা গোপা বলেছে, দুজন খুব ভালো কাজ করছে, সেটাও কিন্তু গোপার কাছে আমরা শুনেছি, খুব ভালো কাজ করছে। ঠিক আছে, এনিওয়ে, থ্যাংক ইউ গোপা, তোর এই থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এটা তো গেল একটা পার্ট, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ টিম লিডার গোপা কিরকম কাজ করছে। এরপর নেক্সট আমরা যার সাথে কথা বলবো, রিয়া, রুমকি চক্রবর্তী। রুমকি সম্পর্কে একটু বলে রাখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটা কথা আমি একটু ইন্টারাপ্ট করে বলে নিচ্ছি, সেটা হচ্ছে এখন যারা কাজ করছো, তার মানে যারা পড়ছো, তারা একটাই কথা মাথায় রাখো যে ফার্স্ট কাজটা তুমি যেমনই পাও তাতে কিন্তু ঢুকে যাও, সেটা নিয়ে বেশি তোমরা চুজ করো না। একবার তোমার এই ফ্রেশার
এই তকমাটা যাওয়াটা খুব দরকার। তারপরে তুমি যে কোনো জায়গায় তোমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার যখন হয়ে যাবে, তুমি যে কোনো জায়গায় ইজিলি পাবে। দেখো এখন যেসব মেয়েরা কথা বলছে, ওরা যখন স্টুডেন্ট হিসাবে রসিক ভিটায় ছিল, আমি ভাবিনি যে ওরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলবে বা এত সুন্দর করে সমস্ত প্রবলেমগুলো নিজেরা ফেস করে সেটাকে কাটিয়ে উঠবে। কিন্তু দেখো এই মানে চাকরি করে মনে হচ্ছে আমি যেন ওদের নতুন করে দেখছি। সেরকম তোমরাও যখন মানে চাকরি কোথাও করবে, দেখবে তোমাদের একটা ডেভেলপমেন্ট এমন হয়ে যাবে তোমরা সেটা আগে ভাবোনি। সেজন্য যাই হোক, প্রথমটা চাকরিটা যেমনই হোক না কেন সেটাতে কিন্তু ঢুকে যাও। একটাতে ঢুকে গেলে তারপরে দেখবে সেটা ছেড়ে দিয়ে তোমার অনেক স্কোপ থাকবে। কিন্তু একবারই ফ্রেশাররা তো খুব বেশি জায়গায় চান্স পায় না, কিন্তু সেই তকমাটা তোমাদের যাওয়াটা খুব দরকার, ঠিক কি না? বুঝতে পারছো? যারা নতুন করছো এখন কোর্স, প্রথমটা বেশি বাছাবাছি করো না, প্রথমে যেখানে পাচ্ছ ঢুকে গিয়ে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করো। আর অনসুয়া, হ্যাঁ দিদি। যারা এখন করছে ওদেরকে কিছু মানে ইন্টারঅ্যাক্ট করতে দাও, ওদের যা যা প্রশ্ন আছে ওদের দিদিদের কাছে করে জেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা করবে, ওদের বলা হয়েছে ওরা করবে। নেক্সট রুমকির কথা একটু শুনে নি। ওর রুমকি সম্পর্কে আমি একটু বলি যে রুমকি গ্রাফিক্সে, তো যখন রুমকিতে চাকরিটা করছে সেই সময় আমার কাছে যখন খবর আসে শুধুমাত্র এইটুকু এসেছিল যে বাংলা টাইপ জানা আমাদের একজন চাই। তো সেই সময় আমি যখন যারা কোর্স করছে কেউ সাহস করে এগিয়ে আসছিল না যে না শুধু বাংলা টাইপের কাজ। তো সেই সময় কিন্তু রুমকি এগিয়ে এসেছিল এবং রুমকি কিন্তু খুব সফলতার সঙ্গে এখন কাজ করছে, অনেক অনেক ডিজাইনিং এর কাজ করছে। ও যে অ্যাড এজেন্সিতে রয়েছে, তো তার এক্সপিরিয়েন্সটা শুনবো। এরপরে আর 2-3 জন দিদির কথা শোনার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলোকে একটু রেখে দাও। দিদিদের কথা হয়ে গেলেই কিন্তু তোমাদের ইন্টারঅ্যাক্ট সেশনটা স্টার্ট হবে। রুমকি? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বল। শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আমাকে বলা হয়েছিল, এই অনুসুয়া ম্যাম বললো যে বেঙ্গলি টাইপ করতে জানি এরকম কাউকে। তো আমি সেই সময় আমার কিছু একটা কাজ হলেই হবে এরকম একটা মানে মানে মেন্টালিটি ছিল আমার। তো সেটা বড় কাজ কখনোই যে হবে না আমি প্রথম থেকেই জানতাম, কারণ আমার এক্সপিরিয়েন্স লেভেল 0 ছিল, আমি কিচ্ছু জানতাম না। তো আমি চাইছিলাম জার্নিটা স্টার্ট হোক, যে কোনো কিছু দিয়ে জার্নিটা স্টার্ট করতে চাইছিলাম। তো আমি এক কথায় রাজি হয়ে যাই, এবং তখন যে স্যালারিটা বলা হয়েছিল সেটা মানে ভীষণই কম স্যালারি। আমি স্যালারির দিকেও তাকাইনি, আমি চেয়েছিলাম আমার জার্নিটা যে কোনো ভাবে হোক স্টার্ট হোক। তো আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম। এবং আমি তখন কিন্তু বাংলা ওয়ার্ড আর অভ্র ছাড়া কিছুতে টাইপ করতেও জানতাম না। যখন আমি গেলাম আমাকে বললো যে বাংলা টাইপ করতে জানো, আমি বললাম হ্যাঁ জানি। এবং ওখানে গিয়ে আমি জানলাম যে শুধুমাত্র বাংলা টাইপ যে বাংলা ওয়ার্ড অভ্র এগুলো নয়, অনেক সফটওয়্যার রয়েছে প্রফেশনালি যদি তুমি টাইপ করতে যাও, এসটিএম, পারফেক্ট টাইপিস্ট, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে প্রফেশনালি তুমি যদি সেখানে টাইপ করো। তো ওটা হলো। আর আমি যখন গিয়ে জাস্ট গেছি, কোম্পানিটা পুরো নতুন, মানে আমি প্রথম ওখানকার ক্যান্ডিডেট, আমার হাত ধরেই ওটা এগোবে এরকম অবস্থা। আর আমাকে তখন বলা হলো যে যেহেতু প্রিন্টিং ইয়েতে যারা রয়েছে তারা সবাই জানে, সেটা নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, অ্যাডভার্টাইজমেন্ট একটা বিশাল বড় জায়গা, যে কোনো প্রিন্টিং ইয়ের। তো ওখানে আমাকে বলা হয়েছিল যে এরকম আসছে। আমি বললাম যে আমি গ্রাফিক্স জানি, আমি শিখেছি রসিক ভিটাতে, তো আমি ট্রাই করতে পারি। তখন আমাকে বললো ঠিক আছে তুমি একটা অ্যাড করো, দেখো যদি আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে অ্যাড করতে দেবো। ফার্স্ট অ্যাডটা করলাম, করার পর পছন্দ হলো। তারপরে আমি বললাম যে আমি পেজ লেআউটও করতে জানি, আমি ইনডিজাইন জানি, আমি কোরেল ড্র জানি, এগুলোতে আমি শিখেছি। তখন আমাকে সেম একই কথা, ঠিক আছে তুমি ট্রাই করো, আমি দেখবো পছন্দ হয় কিনা। আমি যেগুলো এতদিন ধরে টাইপ করেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে আমি পেজ লেআউট করে সাজাতে শুরু করলাম। ইনডিজাইনে ফার্স্টে করছিলাম, অনেক সময় অনেক সফটওয়্যার বাংলা ওয়ার্ড এগুলো সাপোর্ট করে না অনেক ক্ষেত্রে, সেই জন্য আমি কোরেল ড্রতে আবার আস্তে আস্তে শিফট করে সাজাতে শুরু করলাম। অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে, মানে আমি কিচ্ছু জানি না, জীবনে কোনোদিন কোনো প্রফেশনালি কাজই করিনি আমি, মানে সেই জায়গায় গিয়ে একটা প্রফেশনালি হঠাৎ করে সবকিছু দায়িত্ব আমার ওপরে। আমি মানে রাতে আমার ঘুম হতো না যে আমি কি করে পুরোটা, তার মধ্যে এই যে টার্গেটের কথা বলছিল না, যে টিসিএস বা
এই যে উজ্জীবন স্মল ফিন্যান্স যে ইয়েটা ব্যাংকটা রয়েছে, ওদের যে টার্গেটের কথা, আমি বলবো টার্গেট সব জায়গায় রয়েছে। কারণ আমি যখন ঢুকেছিলাম তখন অলরেডি নভেম্বর ডিসেম্বর হয়ে গেছে, আর যেহেতু আমি পঞ্জিকার একটা কাজ ছিল, এপ্রিলের আগেই বের করতে হবে, এপ্রিলে নববর্ষ, তার আগেই বের করতে হবে। সুতরাং একটা সাংঘাতিক চাপ আমার মাথার ওপর, যেভাবেই হোক ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বের করতেই হবে। এবং সেটা আমি মানে দিন রাত করে কাজ করতাম। স্বাভাবিক একদম প্রথম কাজ পছন্দ হতো না, আবার সেটাকে করতাম। এমনকি এরকমও হয়েছে প্রিন্টিং মানে প্রেসে চলে গেছে ছাপতে বইটা, সেখান থেকে ফোন করে আমার যিনি আমি বস আর কি, আমি দাদা বলে ডাকি, দাদা আমাকে ফোন করে বলছে এত এত ভুল ওর মধ্যে, তুমি কেন এই এই করনি, সিএমওয়াই কে কেন করনি, এটা কেন করনি। আবার প্রেস থেকে ফেরত আসলো, আবার সেটা আমি নতুন করে সাজালাম, নতুন করে মানে প্রেস থেকে আমাকে ফোন করে করে বলছে এটা এই করো, কোরেল ড্রয়ের ওই অপশানে গিয়ে এটা এই করো। এই করে করে আমি কাজ শিখেছি। আর আমি জানতাম যে কাজটা শেখাটা, এক্সপিরিয়েন্সটা আমার আসল দরকার। কারণ আমি যদি এই যে শিখছি যে জিনিসগুলো, সেটা যদি আমি শিখে একবার ফেলি, তাহলে মানে কোনো জায়গায় আমি আটকাবো না। কারণ তোমরা যে কোনো জব পোর্টালগুলো যেমন naukri.com, ইন্ডিড, বিভিন্ন ধরনের রয়েছে, ওখানে গেলে দেখতে পাবে গ্রাফিক্সের প্রচুর কোম্পানি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো আরো ভালো ভালো কোম্পানি, ভালো স্যালারি। সেখানে কিন্তু সবসময় একটা এক্সপিরিয়েন্স চাই, যেটা আমার একদমই ছিল না। তাই আমি প্রথম থেকেই চাইতাম কিছু একটা স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে। সব থেকে ভালো বিষয় কি, আমি আমার যে কোর্সটা রসিক ভিটাতে করেছিলাম সেইটার ওপরই আমি পেয়েছি। গ্রাফিক্সের আমি কোর্স করেছিলাম, গ্রাফিক্সের ওপরই পেয়েছি। এটা আমার কাছে বিশাল বড় একটা আনন্দের ছিল যে সেই একই লাইনে আমি পেয়েছি, যেটা শিখেছি সেটা আমি কাজে লাগাতে পারছি। তারপরে আমি প্রথম বেরোলো আমার আমার ভীষণ আনন্দ। আমার আমার কাজ পুরোটা মানে কভার পেজ থেকে শুরু করে শেষ পঞ্জিকার পাতাটা পর্যন্ত আমার কাজ। আমি সেটাকে নিয়ে রসিক ভিটায় এলাম, মাতাজিকে দেখালাম। মাতাজি আমাকে বলল যে ছবি চেপটে গেছে, তোমার হলুদ এই কালারটার উপর ওই কালার বেশি ফুটবে। আমি রিয়েলাইজ করলাম সত্যি আমি প্রথম কাজ করেছি সেই অনুযায়ী, মানে আমি যেগুলো জানতাম না আস্তে আস্তে আমাকে চোখে আঙ্গুল দিয়ে মাতাজি দেখালো যে এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। আমি আবার শিখলাম, মানে আমি আমার কাজ দিতে গিয়ে আবার শিখলাম যে এগুলো করতে হবে। এখন নেক্সট ইয়ার যখন বেরোলো, প্রথম বেরিয়েছিল বিশুদ্ধ পঞ্জিকা। জানি না পঞ্জিকা এখানে সম্পর্কে আমারও কোনো আইডিয়া ছিল না, এখন কাজ করতে করতে শিখেছি। সেটা এখন ডাইরেক্টরি পঞ্জিকা হয়ে গেছে, মানে 250-300 পাতারটা এখন 600 পাতা মতো এরকম বেরিয়েছে। এই ইয়ারে প্রজেক্ট আরো বেড়ে গেছে, সেটা হচ্ছে ক্যালেন্ডার বেরোচ্ছে, পকেট পঞ্জিকা বেরোচ্ছে, ফুল পঞ্জিকা বেরোচ্ছে, ডাইরেক্টরি পঞ্জিকা বেরোচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানিতে পোস্টার, হোর্ডিং, ব্রশিওর, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, এগুলো সব করার কাজ আসে, সেগুলোও আমি করে দিই। এই আমার নিজের চোখে দেখা কোম্পানিটা আস্তে আস্তে আমার হাত ধরেই বলতে পারো বড় হচ্ছে, এবং এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর এইটা করতে করতে আমার কনফিডেন্স লেভেলটা এখন বলতে পারো অনেক অনেক বেড়ে গেছে। আমি জানি এই জায়গাটা থেকে ছেড়ে যদি আমি বেরোই, ছেড়ে বেরোবো কিনা সেটা আমার চয়েস, কারণ আমি এখানে থাকতে চাই, এত ভালো জায়গা লেগে গেছে আমার। কিন্তু যদি আমি কোনোদিন ছেড়ে বেরোই, আমি জানি অনেক ভালো স্যালারির অনেক ভালো ভালো কোম্পানিতে আমি এক চান্সে পেয়ে যাব। কারণ আমার সেই কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে গেছে, আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি তৈরি করতে পেরেছি। আর যদি চাই আমি কোনো কোম্পানিতে কাজ নাও করতে পারি, আমি বিজনেস মানে নিজের থেকে একটা বিজনেস স্টার্ট করতে পারি। কারণ এই এতদিন কাজ করে না আমার অনেকজনের সঙ্গে চেনা জানা হয়ে গেছে, একটা চ্যানেল তৈরি হয়ে গেছে, যেখানে আমি বাড়িতে বসে বিভিন্ন অর্ডার নিয়ে পোস্টার, হোর্ডিং, ভিজিটিং কার্ড, এমনকি এই যে বিভিন্ন অকেশনের ফটোগুলোকে যে কি বলবো, ফটোগুলোকে যে বিভিন্ন ধরনের ইয়ে করা, সেগুলোও কিন্তু সব গ্রাফিক্সের কাজ, সমস্ত কিছু গ্রাফিক্সের কাজ। সুতরাং আমি চাইলে কিন্তু এখন বিজনেসও স্টার্ট করতে পারি। আর সব কিছুর জন্য আমি বলবো যে রসিক ভিটাকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আমি জার্নিটা শুরু করতে চেয়েছিলাম, এই যে একটা পা আমাকে ঠেলে এগিয়ে দিয়েছে। এবারে আমি ভবিষ্যতে গিয়ে ফেল হই নাকি সাকসেসফুল হই সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে, আমি কিরম কাজ করছি না করছি। কিন্তু আমি যে জার্নিটা স্টার্ট করতে চেয়েছিলাম, এই যে ঠেলে এক পা আমাকে বার করে দিয়েছে যে যাও, এই জিনিসটা বোধহয় আমি একা পেতাম না। কারণ আমি
তার আগে থেকেও চেষ্টা করছিলাম কিছু একটা চাকরি আমার দরকার। আমার টাকাটা কখনোই মানে মাথায় ছিল না, আমার এরকম কখনোই সিচুয়েশন ছিল না যে আমাকে চাকরি করতেই হবে, আমাকে ফ্যামিলি চালাতে হবে, এটা এখনো পর্যন্ত আমার নেই, তখনও ছিল না। কিন্তু আমাকে কিছু একটা করতে হবে, এটা আমার নিজেরই মনে হতো, যার জন্য আমি এটা এক কথায় রাজি হয়ে গেছিলাম, স্টার্টও করে দিয়েছিলাম। এবং সেটার জন্য যা কিছু বলবো, যত থ্যাঙ্কস দেওয়ার সবকিছু রসিক ভিটাকে, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রুমকি। আচ্ছা, আমি তাও একটু বলি, ওর এক্সপিরিয়েন্সটা শুনলাম। মাল্টিমিডিয়ার মেয়েরা এখানে আছে, কোর্সের স্টুডেন্টরা আছে? হ্যাঁ দিদি, সুইফটের মেয়েরা আছে। সুইফটের মেয়েরা আছে। তোমাদের কোনো প্রশ্ন আছে দিদিকে? এটা কিন্তু একটা বড় সুযোগ। প্রশ্ন করো। কোনো প্রশ্ন নেই? মৈত্রেয়ী, সাথী, হ্যাঁ সাথী। হ্যাঁ, সাথীর কোনো প্রশ্ন আছে? আমি খালি দিদিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আমি মাল্টিমিডিয়ার মানে ফার্স্ট মডিউলটা করছি গ্রাফিক্সের, এটা করার পর কি কোনো চাকরি পাওয়া সম্ভব, নাকি পুরো সবকটা মডিউল করবো আমি? না দেখো, আমি না শুধু গ্রাফিক্স শিখছিলাম, তারপরে আমি ওয়েব ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছি, ওয়েব ডিজাইন করতে করতে পেয়ে গেছি। তুমি মাল্টিমিডিয়া শিখছো মানে মানে তোমার কাছে আরো হিউজ অপশন আছে। আমি শুধু গ্রাফিক্স শিখেই এতটা আসতে পেরেছি, শুধুমাত্র গ্রাফিক্সের কোর্স করে। তুমি মাল্টিমিডিয়া শিখছো মানে তুমি আরো আমার থেকে অনেক বেশি সফটওয়্যার শিখছো। এবং মাল্টিমিডিয়া কোর্স করা মানে, হ্যাঁ এটা তোমাকে আমি প্রথমেই বলে দেবো যে তুমি প্রথমেই না কোনো ভালো চাকরি পাবে না, ঠিক আছে? তোমাকে প্রথমে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেই হবে। সেটা তুমি কত টাকা স্যালারি পাচ্ছ সেটার দিকে তাকিয়েও না, আর কোন কোম্পানিতে পাচ্ছ সেটার গেট আপ কেমন, কোম্পানিটা সেই কাচের দরজা নাকি এসি রুম, সেগুলোরও মানে দেখলে চলবে না। তোমাকে যেখানে তুমি পাবে ফার্স্টে ঢুকে যাও, কারণ যখন প্রফেশনালি তুমি একটা কাজ করতে বসবে চেয়ারে, তখন না অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, যেগুলো আমি শিখেছি। মানে আমি প্রথম যেদিন কাজ করতে বসেছিলাম, আমি জানতামই না, মানে আমার এই আইডিয়াটাই ছিল না যে একটা প্রেসে পাঠাতে গেলে কনভার্ট টু কার্ভ করে পাঠাতে হয়। আমি এমনি পাঠিয়ে দিয়েছি, সেখানকার কম্পিউটারে লেখা শো করছে না, আমাকে ওখান থেকে ফোন করে বলছে কনভার্ট টু কার্ভ করে পাঠাওনি কেন। এরকম ছোট ছোট কত কিছু যে আমি প্রফেশনালি করতে বসে শিখেছি, সেটা তুমি কোনোদিন শিখতে বসে বা ম্যামরা যখন তোমাকে শেখাচ্ছে এত কিছু ডিটেলসে কিন্তু তুমি শিখতে পারবে না, যতক্ষণ না তুমি একটা জায়গায় গিয়ে বসবে, প্রফেশনালি কাজ করবে। আর একটা বিষয়, তুমি যদি কোনো বিশাল বড় কোম্পানিতে ঢোকো প্রথমেই, সেক্ষেত্রে হাতে ধরে তোমাকে কেউ শিখিয়ে দেবে না, ঠিক আছে? তুমি যদি একটা ছোটখাটো জায়গায় ঢোকো, হ্যাঁ কপাল ভালো থাকলে শিখিয়ে দিতেও পারে তোমার কোনো কলিগ বা ভালো কেউ যদি থাকে, কিন্তু ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাই এই কারণে, কারণ তাদের কাছে সময় নেই তোমাকে শেখানো। তোমার কোনো কাজ ভুল হবে, তোমাকে তো শেখাবেই না, উল্টে তোমাকে আরো বকাঝকা করবে, তোমার কনফিডেন্স লেভেল নামিয়ে দেবে। তো আমার মনে হয় যে প্রথমেই এমন একটা জায়গায় ঢোকো, সেখানে স্যালারি দেখো না, গেট আপ দেখো না, ওইসব দেখো না, তুমি জাস্ট ঢোকো, কাজটা শেখো প্রফেশনালি। তারপর তোমার দেখবে নিজেরই একটা কনফিডেন্স এসে গেছে। আর প্রচুর প্রচুর গ্রাফিক্সের চাকরি রয়েছে, মাল্টিমিডিয়া শিখেছো মানে আরো অনেক অপশন। থ্যাংক ইউ দিদি, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, একটু সাহস পেলাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আর কেউ প্রশ্ন করবে রুমকিকে? ম্যাম, হ্যাঁ বল। ম্যাম বলছি আমি এসএ ব্যাচ 3 থেকে, তো আমি কি যে দিদি জুনিয়র অ্যাকাউন্টেন্ট ওনাকে কোনো কোয়েশ্চেন করতে পারি? স্বাগতা। হ্যালো। হ্যাঁ স্বাগতা আছে, বল। হ্যাঁ বলো। হ্যাঁ দিদি, এই খুব টেনশন এই জায়গায়, ইন্টারভিউর জায়গায়। তো যেহেতু তুমি মানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, আমারও ফোকাস অনেক দিন থেকে, আমি রসিকভিটায় এসেছিলাম অ্যাকাউন্টসের জব, অ্যাকাউন্টস থেকে আমি অবশ্যই প্রথমে যে জবটা পাবো সেটাতে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে যদি একটু শেয়ার করতে যে জুনিয়র অ্যাকাউন্টেন্টের জবে ইন্টারভিউ কোয়েশ্চেন মানে কিরকম হয়, সেটা কি শুধু প্র্যাকটিক্যাল ফিল্ডের ওপরেই হয় নাকি থিওরি বেসিসেও কোনো কোয়েশ্চেন হয়? না দেখো, প্রথমে আমি যখন জয়েন করি আমার তো এই পোস্টটা ছিল না, আমি তো তখন ফ্রেশার ছিলাম না। এবার যেহেতু আমার কাজের এক্সপিরিয়েন্স আর গ্রোথ যেহেতু হয়েছে, সেই জন্য আমি 2 বছর পর আজ এই জায়গায়।
প্রথমে মোটামুটি তোমার ধরো যে তোমার বিকম ব্যাকগ্রাউন্ড, তো বিকম ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমাকে কোশ্চেন করা হবে। আর আর ইন্টারভিউতে ভয় পাওয়ার মতন কিছু নেই। ইন্টারভিউতে খালি ওরা দেখে যে তুমি কতটা কমফোর্টেবল। কাজটা তোমাকে যে ওরা করতে দেবে, তুমি তো ধরো নতুন, তুমি তো কিছু জানো না, তো এবার ওরা তোমাকে যেই কাজটাই দেবে না কেন, ওরা দেখবে তুমি কতটা কমফোর্টেবল আর কতটা তাড়াতাড়ি তুমি কাজটা শিখে নিতে পারবে। তো সেই রিলেটেড তুমি যে এসএ কোর্সটা করে যাচ্ছ, তোমাকে ধর সেই এসএ রিলেটেড ধরো কোনো কিছু জিজ্ঞেস করলো, বা তোমার নিজের সম্বন্ধে, বেশিরভাগটাই নিজের সম্বন্ধেই জিজ্ঞেস করে। আর এমনি আনুষঙ্গিক যে মানে দেখো মানে যে তুমি কতটা কমফোর্টেবল হতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, এবার আমরা আর কারো প্রশ্ন আছে না? আমরা নেক্সট যে স্পিকার তার কাছে যাব। ম্যাম, আমি ওই গ্রাফিক ডিজাইনের যে দিদি ছিলেন তার কাছে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, রুমকি। হ্যালো। হ্যাঁ ম্যাম, আছি আমি। হ্যাঁ, বল। হ্যাঁ দিদি, বলছি গ্রাফিক ডিজাইনিং এ যদি আমাদের কোনো ইন্টারভিউ মানে সেরকম ভাবে আসে, তো কোয়েশ্চেন কিরকম করতে পারে? আমাকে না কিছুই কোশ্চেন করা হয়নি, আমার কাজগুলো দেখেছিল, মানে আমি কি কি কাজ করেছি না করেছি এগুলো মেনলি দেখা হয়। আর আমাকে প্রথমে তো নেওয়া হয়েছিল টাইপিস্ট হিসেবে, সুতরাং আমি টাইপ করতে জানি কি জানি না সেটা প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল। তারপর যখন আস্তে আস্তে আমাকে গ্রাফিক্সের কাজ দেওয়া শুরু করলো, তখন আমার কাজ দেখেছে যে আমি কিরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেখেছে আমি কিরকম অ্যাডটা করতে পারছি, পছন্দ হচ্ছে কি হচ্ছে না। পেজ লেআউট করতে দিয়ে দেখেছে যে আমি ঠিকঠাক পয়েন্ট সাইজ গুলো, লাইন স্পেসিং গুলো, পেজের মধ্যে সাজানোগুলো সবকিছু ঠিকঠাক পারছি কিনা, পেজের মধ্যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করা, মানে লেখার মাঝখানে কোনো ডিজাইন ক্রিয়েট করা, এই ধরনের জিনিসগুলো দেখেছে, আমার কাজ দেখেছে। ইন্টারভিউ মানে গ্রাফিক্সের ক্ষেত্রে না ল্যাঙ্গুয়েজটা খুব একটা মানে ভ্যারি করে না, মানে আমি কি ভাষায় কথা বলতে পারবো, কি বলবো, এই ধরনের। আমার যেটা পুরোপুরি দেখে সেটা হচ্ছে কাজ, তোমার কাজ দেখবে। এই জন্য আমার মনে হয় গ্রাফিক্স এমন একটা ভালো একটা জায়গা যেখানে তুমি ব্যাঙ্গালোর যাও, চেন্নাই যাও, তোমার ভাষা কোনোদিন তোমার ব্যারিকেড হয়ে দাঁড়াবে না, কারণ তোমার কাজটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভনেস। তোমার মাথায় কিরকম কিরকম ডিজাইন আসছে, কত সুন্দর তুমি কাজ করতে পারছো, পুরোপুরি চোখের ওপর ডিপেন্ড করে, দেখার ওপরে। ওখানে ল্যাঙ্গুয়েজ কিছু তো ভ্যারি করে না। এমনকি তোমাকে যখন বোধহয় জিজ্ঞাসা যদি কিছু করেও, সেটা ওই সফটওয়্যার, তুমি কি কি কাজ জানো, কোন কোন সফটওয়্যার জানো, কত ভার্সানে কাজ করেছো, লেটেস্ট ভার্সানে কাজ করতে পারবে কিনা, এইসব মনে হয় জিজ্ঞাসা করবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর প্রশ্ন থাকলে আমরা এরপর পরে দিদির কাছে যাই। রিয়া। আচ্ছা, পরের যে দিদি তোমাদের কাছে এবার কথা, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, সৌমিতা কর্মকার। সৌমিতা যেটা ছিল, ওরও একটা লক্ষ্য ছিল টিসিএস। তো টিসিএস এর ট্রেনিং ও স্টার্ট করে। টিসিএস এর জন্য কিন্তু তারপর এই ট্রেনিং এর মাঝে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলে আসে বলে সামাও সেটা আর কাজ করলো না। কিন্তু তারপরে ওর কাছে যে অপশনটা আসে এবং ও ওটাই কিন্তু নিয়ে নেয়। ও আর টিসিএস এর জন্য বা অন্য কিছুর জন্য কিন্তু আর ওয়েট করেনি যে না আমি আর একটু ওয়েট করি, দেখি যদি আরো কিছু হতে পারে না পারে। তো এটাই ও বলবে যে ও ফার্স্ট যেটাই ওর কাছে এসছে, যেটা মাতাজি আমাদের বলেছিলেন যে ফার্স্ট যেটাই হচ্ছে সেটাই ও ক্লিক করেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ও জয়েন করেছে। তো সৌমিতা। Am I audible, Anushwadi? হ্যাঁ হ্যাঁ, Okay. স্টার্ট। Good evening. It is very nice to meet all of you virtually. And as Anushwadi said, after completing my graduation, I have pursued 2 courses from Sharada Math Roshik Vita, that is pre-intermediate course on communicative English and advanced office. So after that, I took the 100 hours A training because I had the desire or goal to get a job at TCS. And I also gave NQT exam. But somehow it didn't work out. To be honest, I was upset. But after that, I suddenly got an opportunity. I didn't think twice. I just sent my CV through mail and they called me up for telephonic interview. And they sent me the address and venue for one-to-one interview. And I cracked that. And then I have realized this training helped me to build my confidence. And thanks to that,
100 hours training, and I was able to crack the interview. So that day, they gave me the joining letter that I was being considered for the post of customer support associate, and I am now at Aegis Private Limited, which has now handover to Startech, and I was selected for Berger process, and it's an inbound process. So if I have to talk about my work, I will tell that there is a problem when there is too much call pressure. You know what? Your team leader will constantly telling you that pick a call and remove the aux and so on. And I am doing work from home now. It becomes more difficult. So first 1 to 2 weeks, it felt like, oh my God, it's too tough. How can I manage? But now I have somehow managed it and doesn't feel that much tough. So keep your patience, guys, and it's just the beginning, and we all have to grow more and more with our career. So all the best, guys, and best wishes to all of you for your future career and life. Thank you. Okay, Shomita, so can you tell us that what is the Berger process? So Berger paints, actually. Okay. Painting. I have to take the inbound calls. I am selected for inbound. There, you know what? Too much call pressure for the seasonal, actually. Not all the time. Okay, so they have now that no work, no pay and all, but there is the problem, as I said, that too much call pressure, and your team leader is constantly, telling you that pick a call and remove the aux. Aux means after the call ending, after ending the call, we have to put aux. Otherwise, the system will hang. So that's the thing. Your team leader will constantly telling you that pick a call and remove the aux and so on. It's very disturbing. When you are picking a call and constantly your WhatsApp messages are coming, and it's so messed up. But now I am doing the work from home, and it becomes, first 1 to 2 weeks, I felt like, OMG, I'm not doing that. So how can I manage it? But now my patience level helps me a lot. So it's now feel like it's okay, I can manage. So that's the thing. Okay. সৌমিতাকে কেউ কোনো প্রশ্ন করবে? ইনবাউন্ড সম্পর্কে বললো, ইনবাউন্ড কল, কেউ প্রশ্ন করবে? ম্যাম, ইনবাউন্ড কল, I mean, what is this? সৌমিতা, ইনবাউন্ড কল মানে হলো আমার কাছে কলটা ঢুকছে, মানে আমি করছি না কাউকে কল, বুঝলে? ইনকামিং। হ্যাঁ, মানে ইনকামিং যেটা আমরা বলি, সেটা আমরা যখন প্রফেশনালি আমরা বলি তখন সেটাকে আমরা বলি ইনবাউন্ড কল, আর যখন আমাদের আউট কল করতে হয় তখন আমরা বলি সেটাকে আউটবাউন্ড কল। দ্যাটস দ্য থিং। ওকে, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওকে, আর নেক্সট কেউ প্রশ্ন করবে না? আমরা নেক্সট স্পিকারের কাছে শুনবো তার এক্সপিরিয়েন্স। নেই বোধহয়। রিয়া, নেক্সট আমরা চলে যাই। ঋতিকা আছে? হ্যাঁ, আছি। হ্যাঁ, ঋতিকা দেখতে পাচ্ছ, ঋতিকা হচ্ছে কিউ কানেক্ট বিজনেস সলিউশন লিমিটেড। এটা নিশ্চয়ই নাম তোমরা অনেকেই শুনেছো, কিছুদিন আগে আমাদের একটা ক্যাম্পাসিং হচ্ছিল বা কিছু, টাটা স্কাই এক্সিকিউটিভ। তো ঋতিকা সম্পর্কে আমি একটু বলতে চাই যে অনেক সময় তো আমরা মেয়েদের কাছে শুনি যে দিদি এত দূরে যাব না, বা এত ডিস্টেন্স, এই টাইমের মধ্যে এই স্যালারির মধ্যে করব না, আর একটু ভালো হলে ভালো হয়, এরকম ব্যাপার। বাট ঋতিকা সম্পর্কে আমি একটু বলতে এই কারণেই চাই তোমাদের জন্য, ঋতিকা কিন্তু মোস্ট প্রবলি 2019-এ জয়েন করে কোম্পানিতে। তখন তো প্যান্ডামিক সিচুয়েশনে কোনো ব্যাপার ছিল না। ওর বাড়ি কিন্তু বসিরহাট, এবং ও প্রত্যেক দিন কিন্তু বসিরহাট থেকে সেক্টর 5-এ আসতো ট্রেনে করে, কাজ করতো, ওর যে টাইম থাকতো সেই টাইমে কাজ করে কিন্তু ও আবার বাড়ি ফিরে যেত। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, এবং ও কিন্তু কখনো বলেনি যে না আমি এখানে থেকে কাজ করব, ও কিন্তু ওইভাবেই কাজ করেছে। এখন প্যান্ডামিক সিচুয়েশনে ও ওয়ার্ক ফ্রম হোম করছে বটে, কিন্তু এখন যদি এরকম সিচুয়েশন না থাকতো ও বোধহয় এখনো ওইভাবেই যাতায়াত করে কাজটা করতো। এবং ওর যে কাজ,
যেভাবে ও এগোচ্ছে, যেভাবে প্রোগ্রেস করছে, তাতে খুব শিগগিরই হয়তো মেবি ও টিম লিডারের দিকে এগোচ্ছে, সেটা আমি রিসেন্টলি জানতে পেরেছি ওর কাছ থেকে। তো ওর এই এক্সপিরিয়েন্সটা ইনবাউন্ড আউটবাউন্ড যেগুলোতে আমরা ভীষণ ভয় পাই, বা বিপিও সেক্টর, এই কল কিভাবে কথা বলবো, ক্লায়েন্ট ফোন করলে বাজে কথা বলবে, এর আগেও তুমি দিদিদের কাছে শুনলে, তো সেটাই অন্যভাবে ঋতিকা ওর এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করবে। ঋতিকা, হ্যাঁ তো দিদি। হ্যাঁ বল। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আসলে আমি এখানে যে প্রথম যে জয়েন করেছি তার ইনফরমেশনটা পেয়েছিলাম আমি রামকৃষ্ণ শারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন, ওখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আফটার গ্র্যাজুয়েশন ওখান থেকে মাতাজি আমাকে সাজেস্ট করলেন যে তোরা এখন বসে থেকে কি করবি, আমরা কয়েকজন বন্ধু বান্ধবীরা ছিলাম, তোরা এখানে বিবেক লাইব্রেরি পাশেই আছে, কলেজের পাশে, এখানে জয়েন করে নে। ওখানে নানা রকম আমাদের যারা সিনিয়র দিদিরা আছে ওরা অনেক ওখান থেকে মানে অনেক কোর্স করে অনেক জায়গায় কাজ পেয়েছে, তো তোরা ওখানে জয়েন করতে পারিস। দেন আমরা ওখানে যাই। তারপরে ওখান থেকে একটা দুটো কোর্স করি, একটা কম্পিউটারের উপরে, একটা স্পোকেন ইংলিশের উপরে। কারণ স্পোকেন ইংলিশটা আমাদের সব সব যে কোনো কোম্পানি, যে কোনো সেক্টরের ক্ষেত্রে স্পোকেন ইংলিশটা খুবই দরকারি। ঠিক আছে, কারণ আমাদের এখন সবকিছু ওই ইংলিশে কথা বলাটা এখন সব জায়গাতেই ম্যান্ডেটরি হয়ে গেছে। তো তারপরে দুটো কোর্স করলাম, কোর্স করতে করতে টিসিএস এর ট্রেনিংও শুরু হলো। তারপরে তার সাথে মানে আমাদের টিবিএসএস, আগে কিউ কানেক্ট, আগে টিবিএসএস ছিল, এখন টাই আপ হয়েছে কিউ কানেক্টের সাথে, তাই জন্য এটা কিউ কানেক্ট হয়ে গেছে। এটা ট্রেনিং হলো, একজন দিদি এলেন, উনি আমাদের মানে যেভাবে কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে হয় সেটা ট্রেনিংও করালেন। তারপরে আমরা ওখানে ইন্টারভিউ দিতে গেলাম, প্রায় 24 জন গেলাম, 12 জন সিলেক্ট হলাম ওখানে গিয়ে। তারপরে আমি প্রথমত ওখানে জানতাম না যে প্রসেসটা অ্যাকচুয়ালি কিসে, শুধু এটুকু জানি যে ওটা টাটা স্কাইয়ের প্রসেস। তারপর ওটা ইনবাউন্ড কি আউটবাউন্ড এটা এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তারপরে যখন আমাদের একটা ট্রেনিং হয়, যখন আমি ওটাতে পেয়ে গেলাম চাকরিটা, জবটা পেয়ে গেলাম, তারপরে ওখানে একটা 30 দিন বা 15 দিনের মানে একটা ট্রেনিং হয় ওখানে। আবার ওরা হচ্ছে স্টাইপেনও দেয়, মানে একটা স্যালারিও দেয় কাজ না করা সত্ত্বেও। তারপরে ওখানে টাইপিং টেস্ট নানা রকম কিছু হলো। তো তারপরে কাজ শুরু হলো। মেনলি আমি সিলেক্ট হয়েছিলাম আউটবাউন্ড প্রসেসের জন্য, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সেলস এর। তো টাটা স্কাই মানে এটা ডিরেক্ট টু হোম সার্ভিস, মানে যারা সবাই ডিটিএইচ ইউজ করে বাড়িতে বাড়িতে, তো সেই বিষয়ে আর কি কাস্টমারদের সাথে কমিউনিকেট করে, মানে কলের মাধ্যমে আমাকে সেল করতে হতো। আরো অনেক রকম ডিপার্টমেন্ট আছে, ইনবাউন্ড আছে, আউটবাউন্ড আছে। এখন নানা রকম মানে সিচুয়েশনের ক্ষেত্রে কি হয়েছে, আউটবাউন্ড প্রসেসের সাথে সাথে আমাকে ইনবাউন্ডে মুভ হতে হচ্ছে। তো সেখানে আমি ভাবতাম যেটা ইনবাউন্ড মানে খুব চাপের, কাস্টমাররা কল করবে, নানা রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। দেন যখন আমরা লগ ইন করি, আমরা ওতে যখন কাজ করি, তখন দেখলাম যে এটা আরো ইজি হয়। যেটা আমি এতদিন শুনে এসেছি যে কলিং প্রসেস এটা মানে খুবই বাজে, খুবই আর কি কেমন হবে কি হবে না, কত খারাপ কথা শুনতে হবে, এরকম কিছুই না। মেনলি যারা মানে আমাদের কাজটা টাটা স্কাইতে, তো টাটা স্কাই সেলস এর ব্যাপারে ইনবাউন্ড যেটা হয়, কাস্টমারের প্রবলেম হলে কল করে, তো সেটা সলভ করলেই হয়ে যায়। অনেক সময় অনেক কাস্টমার আছে যারা ইরিটেট থাকে, তাদেরকে ঠিকঠাক ভাবে রেজুলেশন দিলেই তারা স্যাটিসফাইড হয়ে যায়। তো আমার কাজ করতে এতদিন পর্যন্ত আমি 2019 থেকে এখনো পর্যন্ত সেম একই কোম্পানিতেই আছি। আর আমার অনেক রকম ইমপ্রুভমেন্ট হয়েছে স্যালারিতে বা কাজে, নানা রকম ভাবে। আমি এখনো টিএল এর জন্য ট্রাই করছি, আমাদের আইজিপি আসছে তার জন্য ট্রাই করব। আমার নিজের যে টিএল আছে আমাকে সাজেস্ট করেছে, আমাকে নমিনেট করেছে ওই পোস্টের জন্য। তো এই সমস্ত কিছু ট্রাই করেছি। আরো আরো আমি চাইছি যে আরো ডেভেলপ হয়। যা কিছু হয়েছে এই বিবেক লাইব্রেরিতে জয়েন করে, যা কোর্স করেছি, ওনাদের হেল্প নেয়ার পরে তারপর এত কিছু করতে পেরেছি। আর আমার তো মনে হয় এখানে মানে আমাদের যে টাটা স্কাই যে প্রসেস, বিশেষ করে টাটা যে প্রসেস হয়, ওদের সমস্ত কিছুতে খুব ভালো ফেসিলিটি থাকে। প্রথমত অনেক জায়গায় কি হয়, স্যালারির যে বিষয়টা থাকে, মানে স্যালারি অনেক সময় পিছিয়ে যায়, আটকে যায়, কিন্তু এতে কোনো ডিলে থাকে না। মানে যে ডেট বলা হয় সেই ডেটেই স্যালারিটা পেয়ে যায়, আর কাজের তেমন কোনো প্রেশার থাকে না। আমি এতদিন ধরে কাজ করেছি, প্রথম প্রথম সেল আমার দিয়ে হচ্ছিল না, মানে প্রথম প্রথম অতটা বেশি শিখেনি, আমি করতে পারতাম না। মানে এক মাস বা 2 মাস, তারপরে আমার যে টিম লিডার আছে সে আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। শেখানোর পরে তারপরে এতদিন পর্যন্ত প্রত্যেক মাসে মাসে টার্গেটও মিট করেছি, দেন তার সাথে ইনসেন্টিভও পেয়েছি, আর একটা বেশ ভালো অ্যামাউন্ট আমি স্যালারিতে পাচ্ছি।
তো আমি আমার কাজে টোটালি স্যাটিসফাইড। বাহ। ঋতিকার কাছে প্রশ্ন নিশ্চয়ই থাকবে সবার। কারোর প্রশ্ন নেই? কেউ প্রশ্ন করবে না? এত বড় একটা সুযোগ। সুকন্যা কিছু বলবে? বলছি এখানে ইন্টারভিউতে কিরকম কোয়েশ্চেন কি আসে, মানে কিরকম জিজ্ঞাসা করে? এখানে ইন্টারভিউতে মেনলি তেমন কোনো কোশ্চেনই থাকে না, ওদের কনফিডেন্স লেভেলটা দেখে, আর দেখে এটাই যে তুমি কতটা এই চাকরিটা করতে চাও, এটাই মেনলি দেখে। তো সাধারণত কম মানে যেমন তেমন কিছু মানে থাকে না, টাফ কিছু থাকে না কোশ্চেন। তো নর্মাল ইন্ট্রোডিউস করতে বলে নিজেদের ব্যাপারে, আর তুমি এই যে প্রসেসে তুমি জয়েন করতে এসছো এই ব্যাপারে কি জানো, এইটুকুই জাস্ট জিজ্ঞাসা করে, আর তেমন কিছু জিজ্ঞাসা করে না। ওকে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে। করো। সঞ্চিতা দিকে কোয়েশ্চেন আছে। আচ্ছা সঞ্চিতা। আদি। হ্যাঁ। বলছি যে টিসিএস এ বিপিও তে যদি জব প্রডিউস করা যায় তো তার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়? আই মিন বিপিও তে যদি চাকরি করতে চাই তো তার জন্য কি শিখতে হয়, কোন কম্পিউটারিং কোর্স কমপ্লিট করতে হয় বা কি রকম কি হয়, আমি সেটুকু জানতে চাই। হ্যাঁ, তো ঠিক আছে, তার মধ্যে দিদি your voice is breaking. ওয়েট আ মিনিট। হ্যাঁ, ওকে সুচরিতা মিউট কর। এবার আসছে? হ্যালো। হ্যাঁ আসছে আসছে। তো বিপিও প্রসেসের জন্য তোমার ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্স থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে এখানে যদি তুমি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এই তিনটে খুব ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে। তার সাথে সাথে কোর্সেস অ্যাডভান্স অফিস, এক্সেল, এগুলো এক্সেল মোটামুটি ওরকম লাগে না, তবে হ্যাঁ টাইপিং স্পিড লাগবে। খুব ভালো যদি কোর্স করতে চাও, দেখো ট্যালি জিএসটি তো কোথাও লাগে না, অ্যাডভান্স অফিস, এক্সেল এগুলো করতে পারো, এগুলো খুব কম প্রসেসে লাগে, কলিং এর জন্য এগুলো লাগে না, বাট হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ভীষণ প্রয়োজন, ওটাতে ফ্লুয়েন্সি থাকতে হবে। আর হ্যাঁ কথা বলতে হবে, আর সাথে সাথে কাজও করতে হবে, মানে টাইপও করতে হবে, এই দুটো একসাথে চালাতে হবে। আমি যদি সফটওয়্যার টেকনোলজি কোর্স কমপ্লিট করি রসিক ভিটা থেকে, তো অ্যাজ আ কোর্স আমি টিসিএস এ জব করতে পারবো? জব মানে জবের জন্য আমি অ্যাভেল হব? হ্যাঁ, এটা তোমার সিভিতে তুমি রাখবে, ওরা এটাতে আরো বেশি ইন্টারেস্ট হবে ওরা, তাহলে ওরা চেষ্টা করবে তোমাকে এইরকম কোনো একটা কাজে দেওয়ার। যেমন কি আমি পেয়েছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে, ব্যাংকিং ফাইন্যান্সে আছি আমি, ঠিক আছে। তো আমার সিভিতে ছিল হলো ট্যালি জিএসটি, আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স। তো আমার এর জন্য অ্যাকাউন্টেন্সিতে ওরা প্রচুর ইন্টারভিউতে তোমার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাতেই কিন্তু ওরা কোয়েশ্চেন করে। তো সেরকম একজন ইন্টারভিউয়ার থাকবে যার মধ্যে প্রচুর নলেজ আছে, মানে তুমি সাবজেক্ট নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবে, তো তুমি যে কোর্সটা করবে সেটা থেকেও প্রশ্ন করবে, আর ওরা চেষ্টা করে তোমাকে সেরকমই একটা প্রসেসে দেওয়ার। তো ওটা ভীষণ কাজে লাগবে তোমার। আর আমি আর্টস ডিপার্টমেন্ট থেকে, মানে আমি আর্টস এর স্টুডেন্ট, সো এখান থেকে গেলে কোনো প্রবলেম নেই তাই তো? একদমই নেই, একদমই নেই। এখানে আমি যেখানে কাজ করছি সেখানে জিওগ্রাফির স্টুডেন্ট, আর্টস এর প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ওটাকে ভীষণ ভালোভাবে মানে তুমি ফাইন্যান্সও করতে পারো, ফাইন্যান্সে আসলে তোমার আরো নতুন জিনিস তুমি অ্যাকোয়ার করতে পারবে। তো তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যাও, তোমার যেই কোর্সটা তুমি করছো সেটা তোমাকে দেখে ওরা প্রসেসে দেয়, এটা আমি দেখেছি, নোটিস করেছি। তো তুমি যেই কোর্সটা করছো সেটা ভালো করে করো, ওটার সার্টিফিকেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টিসিএস এর। ओके थैंक यू। संचिता दी, एक क्वेश्चन है मेरा। जरूर। एक्चुअली मुझे पूछना था कि टीसीएस में इंटरव्यू के पहले कोई एग्जाम भी क्लियर करने पड़ते हैं क्या? यस, एकदम एग्जाम क्लियर करना पड़ता है वहाँ पे। जैसे ए ट्रेनिंग, एफर्मेटिव एक्शन ट्रेनिंग में तुमको सब कुछ सिखाया जाएगा, लाइक मैथ्स,
जीआई, जनरल इंटेलिजेंसी, हिस्ट्री, पॉल साइंस सब मिशिए सब कुछ मिलाकर क्वेश्चंस रहता है। एंड मोस्ट इम्पोर्टेंट थिंग, यू हैव टू ऑल्सो बी, आई मीन करंट अफेयर्स में तुमको अच्छा नॉलेज होना चाहिए। तो लाइक 50 मार्क्स का क्वेश्चन रहता है, 25 इज द टारगेट, वही अचीव करना बहुत मुश्किल हो जाता है। तो यू हैव टू वर्क रियली हार्ड। मतलब मैं बता दी तो क्या क्या सब्जेक्ट रहता है, हर एक सब का, आई मीन हर एक सब्जेक्ट का 1 और 2, 1 या 2 क्वेश्चंस तो रहेगा ही। मैथ्स, इंग्लिश एंड जीआई, जनरल इंटेलिजेंस जेटा बोले, ये तीनों सब्जेक्ट तो रहेगा ही। इसके साथ हिस्ट्री का भी 1-2 क्वेश्चन आ जाएगा, फिजिकल साइंस का भी 1-2 क्वेश्चन आ जाएगा। तो तुमको सब कुछ अफर्मेटिव एक्शन में सिखाया जाएगा, वो अच्छे से तुमको प्रैक्टिस करना होगा, तो ही जाके तुम रिटन एग्जाम क्रैक कर पाओगे। उसके बाद तो इंटरव्यू। एग्जाम के बाद इंटरव्यू, और कोई राउंड नहीं होता ना उसमें? हाँ होता है। टोटल फर्स्ट तुमको एग्जाम लिया जाएगा तुम्हारा, उसमें अगर तुम पास होते हो उसके बाद फर्स्ट राउंड, उसमें पास होते हो तो सेकंड राउंड, सेकंड राउंड के बाद थर्ड, फोर्थ, टोटल 5 राउंड होता है एग्जाम को लेकर। एग्जाम के बाद 4 राउंड्स, ठीक है। उसके बाद एक टेलीफोन राउंड भी होता है, वो एक प्रोसेस के लिए, इंडिविजुअल प्रोसेस। बट टीसीएस में सिलेक्ट होने के लिए सिर्फ टोटल यही 4 इंटरव्यू राउंड एंड 1 एग्जाम। ओके, थैंक यू दी। You're welcome. আর কারো প্রশ্ন? সঞ্চিতা দি, টিসিএস মানে ম্যাথসে রিজনিং টেস্টটা থাকে কি? একদমই, একদম ফার্স্টে রিটেন টেস্ট থাকবে তোমার, আর সেটা 50 মার্কসের থাকবে। তোমাকে ওখানে বসে এখন তো অনলাইন হচ্ছে সেটা, তার মধ্যে সমস্ত সাবজেক্ট থাকে। যেমন আমি বললাম ম্যাথস থাকে, ম্যাথস পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাথসে কি রিজনিং, যেটা মানে রিজনিং ম্যাথসের ব্যাপারটা ওইটা হয়? থাকবে, দুটোই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কারোর কোনো কোয়েশ্চেন? সঞ্চিতা দি, বলছি যে তুমি যে রাউন্ড গুলোর কথা বললে, ওই রাউন্ড গুলো কি ইন্টারভিউ হয় না অন্য কিছুর থাকে? হ্যাঁ, এই 4টে রাউন্ড ইন্টারভিউ এর হয়। ফার্স্ট রাউন্ডটা ভীষণ ইজি, তোমার ব্যাপারে তোমাকে বলতে হবে, খুব নর্মাল কোয়েশ্চেন, একদম জেনারেল কোয়েশ্চেন থাকবে। সেকেন্ড রাউন্ডটা একটু মানে একটু টাফ আছে। ওখানে তুমি তোমার সাবজেক্টটা, তুমি যদি টিসিএস ইন্টারভিউ দিতে যাও, তোমাকে তোমার সাবজেক্টের ব্যাপারে ভীষণ ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? মানে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছো সেটা তোমার ইম্পর্টেন্ট, আর তুমি যে কোর্সটা করছো ওরা সিভিতে ওটা দেখবে যে তুমি কোন কোর্সটা করে গেছো। রসিকবিটা থেকে তোমার যে কোর্স হয়েছে তার সার্টিফিকেট গুলো ক্যারি করবে, ওরা ওটাও দেখতে চাইবে। আমার যেমন দেখতে চেয়েছিল ট্যালি জিএসটি আমি আদৌ করেছি কিনা, তো আমি দেখিয়েছি আমাকে ট্যালি আর জিএসটি থেকে ইভেন কোয়েশ্চেনও করেছে, আমি সেটার অ্যান্সার দিয়েছি, ওরা ইমপ্রেসও হয়েছিল। তো এগুলো কিন্তু খুব ফ্যাক্টর। তুমি যদি তোমার যে কোর্সটা করে যাচ্ছ তুমি সেটা দেখাচ্ছ সিভিটা, তুমি যদি তার অ্যান্সার না দিতে পাও, তুমি সেখানে কিন্তু রাউন্ডটা ক্লিয়ার করতে নাও পারো। তো তুমি যে কোর্সটা করে যাচ্ছ সেটা ভীষণ ইম্পর্টেন্ট টিসিএস এ। আমি যেটুকু বলবো, সেকেন্ড আর থার্ড রাউন্ডে তোমাকে তোমার সাবজেক্ট যেটা তুমি গ্রাজুয়েশনে করেছো সেই সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করবে, আর তোমার যে কোর্সটা তুমি করছো সেই কোর্সটা নিয়েও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। মানে ওখানে প্রচুর এইচআর এক্সিকিউটিভ থাকে যারা এক একটা মানে সাবজেক্টে ভালো, তো ওরা ঠিক সেই জনের কাছেই তোমাকে ইন্টারভিউ দিতে পাঠাবে যারা তোমার সাবজেক্টে ভালো। তাই তুমি যদি কোনো ভুল অ্যান্সারও দাও তারা ঠিক ধরতে পারে। আর ওখানে কখনো কখনো গ্রুপ ডিসকাশনও হয়, ওটা ভীষণ ইন্টারেস্টিং। গ্রুপ ডিসকাশন তোমাকে একটা টপিক দিয়ে দেবে, সেটা নিয়ে তুমি কথা বলবে। এগুলো সব তোমার অ্যাফার্মেটিভ অ্যাকশনে শেখানো হবে, তো তুমি চিন্তা করো না। তরাইদি আর অদ্রিজা ম্যাম ওনারা রয়েছেন, ওনারা ভীষণ ভালোভাবে গাইড করেছেন। টিসিএস এর সম্পর্কে অনেক কিছু শিখেছি। মানে টিসিএস এর ইন্টারভিউ ভীষণই টাফ, আমি নিজে বলবো প্রচুর খাটতে হয়েছে, তারপরে গিয়ে এক একটা রাউন্ড আমরা পাস করেছি। আমি বলেছি যেমন আমি এই মানে ফার্স্ট স্পিচেই বলেছিলাম আমরা টোটাল 26 না 27 জন মতো গেছিলাম, আমরা মাত্র 14 জন সিলেক্ট হয়েছিলাম। তো তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই জিনিসগুলোতে। তোমাকে যা শেখাবে তুমি সেগুলোই প্রিপেয়ার হয়ে যাও, ওগুলোর মধ্যে থেকেই তোমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন? আচ্ছা দিদি, আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম, তো টিসিএস এর জবের ক্ষেত্রে কি কোনো এজ লিমিটেশনস থাকে বা ফ্রেশ গ্রাজুয়েট হতে হবে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ফ্রেশাররা ওরা মানে জেনারেলি ওরা ফ্রেশার নেয়, গ্রাজুয়েশন পাস আউটের পরেই
ফ্রেশারদেরকে ওরা চান্সটা দেয় যাতে তুমি গ্র্যাব করতে পারো। আর এক্সপিরিয়েন্সও ওরা নেয়, তবে এই অ্যাফার্মেটিভ অ্যাকশন থেকে নয়। তখন তোমাকে বাইরের থেকে চেষ্টা করতে হবে এক্সপিরিয়েন্স নিয়ে ঢোকার। ওকে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ প্রশ্ন করবে? আর কোনো দিদিকে কোনো প্রশ্ন করবে? আর প্রশ্ন নেই? রিয়া, রিয়া, এতক্ষণ তো আমরা আমাদের এই দিদিদের ওদের এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। ওরা বিভিন্ন কোর্স করে চাকরি করছে। এখন দুজন স্টুডেন্টের কথাও একটু শুনি, যারা চাকরি করছে তার পাশাপাশি কোর্সও করছে এবং সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা একটু শুনবো। রিয়া। হ্যাঁ দিদি। আচ্ছা, তো এখন আমরা শুনবো সীমার কথা। ও আমাদের প্রি ইন্টারমিডিয়েট 2 ব্যাচের স্টুডেন্ট। ও ভীষণ পাংচুয়াল, একদম টাইমে ক্লাসে জয়েন করে, ক্লাস ভীষণ ভালোভাবে করে। তার সাথে সাথে ও কিন্তু একটা স্কুলে পড়ায়। আমি এখনই তোমাদের স্ক্রিন শেয়ার করেও দেখাবো। ও কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে বেস্ট স্পিকিং এর জন্য। তো সীমা তোমাদেরকে বলবে যে কিভাবে টাইম ম্যানেজ করে তোমরা একসাথে মাল্টিপল কাজও করতে পারো। Seema, are you Yes, here? ma'am. Yes, ma'am. Let's start. Good evening, all of you, and my pranams to all Matajis and to all Rashid Bita teachers. I'm Seema Patil from Valsad, Gujarat, and currently I'm working as a math teacher at Eklavya Model Residential School, which is the Gujarati medium school. And now I would like to share my experience where I felt the necessity of English language. I had many opportunities to work in a well-known English medium school, and I'm having enough knowledge of my subject as per the requirement of school. But what happens whenever it comes to speak English, at that time I feel less confident. And in English medium schools, fluency in English is very important for a teacher. Then only English medium schools offer a job. This particular thing made me realize that mere subject knowledge is not enough to grow in the present time. So I tried to learn to speak English in many ways. In the beginning, I started watching related YouTube videos, but that all didn't help me much. So once Sharda Math Mataji suggested me about the Rashik Bita spoken English classes. Then I took admission in these classes, and now I'm really getting the environment in which I can practice speaking English properly. And yes, I felt that this class seems very beneficial to make a good career. So thank you, ma'am, to give me this opportunity to share my experience here. And thank you to all Matajis and all teachers of Rashik Bita. Thank you, all of you. Thank you, Seema. Rather, we are thankful to you. You shared your experiences so well. So now we will move on to our next student. আচ্ছা, এবার আমরা যেই স্টুডেন্টের কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, সে হলো পুষ্পিতা। পুষ্পিতা আমাদের সুইফট ডিজাইনিং ব্যাচের স্টুডেন্ট এবং ও দেখতে পাচ্ছ কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্সে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। ভীষণ কম সময়ে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে ও কিন্তু অনেকটা প্রমোশন পেয়ে এই জায়গায় পৌঁছেছে এবং তার সাথে বলাই বাহুল্য ও এই কোর্সটাও কন্টিনিউ করছে। তা ও কিভাবে এই সবকিছু ম্যানেজ করে পড়াশোনা এবং চাকরি, সেটা আমরা একটু ওর মুখ থেকে শুনে নেব। পুষ্পিতা। হ্যাঁ, আচ্ছা, শুরু কর তাহলে। হ্যাঁ, নমস্কার, আমি পুষ্পিতা, সুইফট ডিজাইনিং ব্যাচের স্টুডেন্ট। আমি পড়াশোনার এখানে চাকরি একসাথেই করছি। আমি আছি কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার।
এবার টাইম ম্যানেজমেন্ট মানে দুটো একসাথে করতে অনেকগুলো প্রবলেম আসে, তো আমি চেষ্টা করি ওগুলোকে ওভারকাম করার। যেরকম আমার একটা সুবিধা হচ্ছে আমার অফিসে কোনো পার্টিকুলার টাইম নেই যে আমাকে 10টায় ঢুকে 5টায় বেরোতে হবে বা এরকম, ওরা জাস্ট আমার কাজ চায়। তো আমি বেলাতে ঢুকেও বিকালে বেরোতে পারি বা বিকালে ঢুকেও রাত্রে বেরোতে পারি, সেই জন্য আমার ক্লাসগুলো করতে একটু সুবিধা হয়। যেমন সকালের দিকে যে ক্লাসগুলো থাকে ওগুলো করে আমি ক্লাস ওয়ার্ক সাবমিট করে দেন আমি চলে যেতে পারি, দেন আবার বিকালবেলা এসে আমি প্র্যাকটিস করে নিতে পারি। মাঝে মাঝে খালি দুপুরবেলা একটু অসুবিধা হয়েছিল, মানে আমাদের মঙ্গলবারের ক্লাসটা যেহেতু বেলায় থাকে, আমি সেদিনকে চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি গিয়ে 3টের মধ্যে ব্যাক করে আসার। এবার সবসময় তো ওটা সম্ভব হয় না, মানে কোনো কোনো দিন পড়ে যায় একটু বেশি কাজ, তো তখন আমি ব্যাক করতে পারি না। আমার দুবার এরকম হয়েছে, আমি দুবার অফিসে বসে ক্লাস করেছি। এবার এটা করার একটা প্রবলেম হচ্ছে যে ওরা যদি আমায় দেখতে পায়, আমার খুব প্রবলেম, আমাদের যিনি ব্রাঞ্চ হেড ওনার কেবিনের বাইরেই আমার ডেস্কটা, তো উনি সারাক্ষণ আমায় দেখতে পান আমি কি করছি, গল্প করছি না কাজ করছি। এবার উনি যদি দেখতে পান আমি অফিসে বসে আমার নিজের পার্সোনাল কোনো কাজ করছি, অফিসের কোনো কাজ করছি না, সেটা একটা প্রবলেম হয়ে যায়, লুকিয়ে চুরিয়ে ক্লাস করতে হয় আর কি। দুবার আচ্ছা করেছি পুষ্পিতা, হুম, তুই মনে হয় ডিসেম্বর 2019-এ জয়েন করেছিলি, তাই না? না 20-তে 20-তে, আচ্ছা 2020 ডিসেম্বরে জয়েন করেছি। আচ্ছা, তখন তুই কি পোস্টে ছিলি? আমি জাস্ট লগ ইন করবো বা টেলিকলার হিসেবে জয়েন করেছিলাম জয়েন করেছিলি, ডিসেম্বরে, আচ্ছা। আর আমি 2021-এ ফেব্রুয়ারিতে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে গেছি। তো এই যে তোর জার্নিটা এত কম সময় কিভাবে সম্ভব হলো সেটা যদি একটু বলিস। তখন অসুবিধা হয়েছে, মানে ওই টাইমটায় তো লকডাউন ছিল, এবার আমি সারাদিন বাড়িতে বসে বোর হচ্ছিলাম, সেই কারণে একটা চাকরি খুঁজছিলাম আর কি। এবার আমার যিনি ম্যানেজার উনি খুব ভালো মানুষ, তো উনি আমি অফিসে সব থেকে ছোট, তো আমার উপর কোনো প্রেশারও নেই ওই জন্য যে তোমার এটা করতে হবে। উনি আমাকে, আমি দাদা বলি ম্যানেজারকে, তো দাদা আমার পুরো হাতে ধরে কাজ শিখিয়েছে, ফিল্ডে নেমে আমাদেরও কাজ পুরো ফিল্ডে নেমেই হয়, তো ওই লকডাউনের টাইমেও আমাকে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে পুরোপুরি কাজ শিখিয়েছে, ওই টাইমে করিয়েছে। এবার ওই টাইমটায় যেহেতু আমার তখন গ্রাজুয়েশন চলছিল, পরীক্ষাটা হয়ে গেছে, আমার মানে পুরোটাই ফাঁকা ছিল, কিছু হয়নি, তো আমি সারাক্ষণ ওর সাথে থাকতে থাকতে এগুলো অসুবিধা হয়নি, হয়ে গেছে অটোমেটিক 2 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ সীমা বা পুষ্পিতাকে কিছু প্রশ্ন করতে চাও কোনো ওদের কাজের ব্যাপারে বা কিছু অন্য ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে? কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই? না দিদি, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। ইয়েস ম্যাম, আমার একটা প্রশ্ন আছে পুষ্পিতাকে। বল। হ্যাঁ, পুষ্পিতা যেহেতু বললো যে ও আন্ডার গ্রাজুয়েটে ঢুকেছে, তাহলে আমার কি কি কোয়ালিফিকেশন লেগেছে? না, ওখানে তো আমি আমি যখন ঢুকেছিলাম তখন আমি আন্ডার গ্রাজুয়েট ছিলাম, তখন আমি জাস্ট বলেছিলাম লগ ইন করবো টেলিকলার হিসেবে, মানে ওরা আমায় কন্ট্যাক্ট দেবে, আমি ফোন করে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। তারপরে আমার রেজাল্ট বেরোতে বেরোতে তারপর অটোমেটিক হয়ে গেছে কাজ করতে করতে, গ্রাজুয়েশন হয়ে গেছে ততদিনে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন করবে? না, প্রশ্ন নেই। মোটামুটি তাহলে আমাদের যে স্পিকার যারা ছিল বা যারা আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট এক্স স্টুডেন্ট মিলিয়ে আমরা অনেকগুলো দারুণ দারুণ এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। আশা করি সেগুলোকে তোমরা সবাই কাজে লাগাবে, যে যে কোর্সগুলোকে করছো সেগুলোকে কমপ্লিট করবে, তারপর চাকরির জন্য নিজেদের তৈরি করবে। এই আশা রেখেই আমরা আজকের এই সেশনটা করেছিলাম, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো, শিখতে পারো। মাতাজি আছেন? জয়িতাদি? নন্দিতা আছেন? দিদিরা দেখছি। শর্মিলাদি? শর্মিলাদি মনে হয় নেই, বেরিয়ে গেছেন বোধহয়, লেফট হয়ে গেছেন। দিদিরা নেই? দিদিরা তো অন আছেন কিন্তু আনমিউট নেই ব্যাপারটা। জয়িতাদি? হ্যাঁ বলো। হ্যাঁ মাতাজি, আমাদের এটা মোটামুটি শেষ হলো। ওদের যা প্রশ্ন ছিল ওরা করলো। খুব ভালো হয়েছে, very well conducted. All kudos to you for conducting it so nicely and beautifully. খুব ভালো কন্ডাক্ট হয়েছে, and to all the participants
Very, very, very nicely done. খুব ভালো. To all the speakers, congratulations. Very proud of you all. To all our students, please learn from these girls. That so that you also can take part in such more webinars that would be coming in the near future. We will be conducting more webinars. Because see, আমরা তো এখন we won't be able to see each other for quite some time, so we can meet at least through webinars, isn't it? Yes or no? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. Yes, ma'am. Occasionally we can definitely meet through webinars because the time is not very suitable and good because of this pandemic situation. So, but we would love to have you in Rashik Bita. And I'm very, very happy to have Smita from Valsad. Smita, very well, you have improved so well. Congratulations. And would love to hear more from you. Where is Smita? রিয়া, স্মিতা না ওর নাম? রিয়া? হ্যাঁ দিদি, ওর মেয়েটার নাম স্মিতা? যে টিসিএস এর যে না 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 না, ভালসাডের মেয়েটা? ও সীমা দিদি, মাতাজি সীমা। Seema, okay, I'm sorry Seema, very happy to hear you speaking English. So proud of you. So very proud of you. Yes, you tell your Matajis in Valsad that the Matajis of Rashik Bita are so proud of me and they praised me such a lot. Extremely proud of you. Yes, कभी अगर ऐसा मौका मिला तो कलकत्ते में आके रसिक भीटा होके जाना. यहाँ पे ठाकुर जी आए हैं, बहुत पुण्य स्थान है. जी माताजी, जी माताजी. Okay. Okay, Mataji. So all of you, congratulations to each and every girl, the speakers, the participants, the organizers. Of course, our teachers have only organized the entire thing. Very good, very well organized, very happy. মানে আমার যাওয়ার কোনো ধৈর্যই নেই, আমার মতো লোক তোমাদের পুরো ওয়েবিনারটা শুনেছে. দ্যাট ইজ ইয়োর ট্রু, মানে ওটাই তোমাদের মাপকাঠি সাকসেসের. I was so happy to hear the entire webinar. খুব ভালো, খুব ভালো. প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো হয়েছে. ঠিক আছে, all of you good night and prayers for your well-being. ভালো থাকো, সুস্থ থাকো সবাই. ঠিক আছে? ঠিক আছে মাতাজি, আমরা তাই শেষ করে দিচ্ছি মাতাজি. একদম 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 একদম. তো তাহলে আজকে সবার খুব ভালো লাগলো তো? এটা তো একটু শুনি সবার কাছে. Yes, ma'am. Yes, ma'am. রাত হয়ে গেছে, আবার কালকে সবার ক্লাসও আছে. তাহলে এই যে নতুন যেগুলো এক্সপিরিয়েন্স গুলো নিলাম সেগুলো নিয়ে আমরা এগিয়ে চলবো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে. তাহলে আজকের মতো আমরা এই মিটিংটা এন্ড করছি. আবার দেখা হবে. সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো. ঠিক আছে? Okay, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am.